বিগত শুধু 5 বছর ধরে পেন মেডিসিন এখানেই কাজ করতেছে। লিভার ক্যান্সারের উপরে কিন্তু লিভার ক্যান্সার ড্রাগ ডিসকভারির উপরে। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এটার উপরেই। এই টক্সিকোলজি ব্যাপারটা আমি কেন ভালো বুঝি সেটা বলি। আমি নিজে র‍্যাটের উপরে হচ্ছে আপনার গিয়ে স্লো পয়জনিং করে ওর লিভারের মধ্যে আমরা ক্যান্সার যেটা হেপাটোসেলুলার ক্যান্সার HCC যেটা সেটাকে আমরা ক্রিয়েট করি। হ্যাঁ? আমাদের আরেকটা ল্যাব মানে আমাদের পাশের আরো একটা পিএইচডি স্টুডেন্ট আছে। ওরা হচ্ছে আপনার লিভার সিরোসিস এর উপরে কাজ করতেছে। মানে সিরোসিস হচ্ছে ওইটা তো সেম ডায়েট। ডায়েটের মাধ্যমে স্লো পয়জনিং করে লিভারের র‍্যাটের লিভারের মধ্যে ওই আপনার সিরোসিসটা ইনডিউস করতেছে। তারপরে তারা কনফার্ম করে এমআরআই এর মাধ্যমে যে আসলে দেখা যাচ্ছে কিনা ইমেজিং এর মাধ্যমে। তারপরে তাদের যে নিউ ড্রাগ যেটা আছে সেটা আসলে এপ্লাই করে দেখে যে এটা হাউ ইট ওয়ার্কিং। ইস ইট ওয়ার্কিং গুড অর নট, রাইট? তো এই জিনিসটা যখনই কেউ একজন ক্লেইম করে যে তাকে একজনকে স্লো পয়জনিং করা হয়েছে, যখন এই জিনিসটা বলে তখনই আপনাকে সায়েন্টিফিক্যালি লট অফ ডেটা আপনাকে প্রেজেন্ট করতে হবে। আপনি যদি সায়েন্টিফিক্যালি ডেটা প্রুভ করতে না পারেন তাহলে আপনি 100% বোগাস মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এবং এইটার জন্য আপনার দেশের কাছে, দেশের জনগণের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে এবং যত মানুষজন আছে সবার কাছে এবং আপনার নিজের দলের লোকজনের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। কারণ আপনি মিথ্যা বলতেছেন। আপনি তো কোনো এভিডেন্স দিচ্ছেন না। ঠিক না? আরিফ ভাই, আমি জানি না আপনার আসলে রাজনৈতিক পরিচয়। আমি আপনার ফেসবুক ঘুরে দেখেছি, রাজনৈতিক পরিচয় আমি পাই নাই। অনেকে হয়তো আজকের পরে আপনাকে ট্যাগ লাগিয়ে দিতে পারে, আপনার স্বৈরাচারের দোসর এইসব ট্যাগ লাগাতে পারে, আমি জানি না। তবে আমার প্রথম যে প্রশ্নটা আরিফ ভাই, সেটা হচ্ছে যে আপনার যে আমরা একটা বেসিক জিনিস একটু পরিষ্কার যদি করে দেন যে সাধারণ মানুষ পয়জনিং বলতে যেটা বুঝে, আমি পয়জনিং বলতে বুঝি ধরেন এই কেউ খাওয়ার ভিতরে ইঁদুরের বিষ মিশাই দিল, বা আপনার ওই যে বাংলাদেশে যে ধান খেতে যে বিষ মিশায় ওই বিষ খাইয়া ফেলাইলাম, মইরা গেলাম গা। এই স্লো পয়জনিং বলতে আসলে কি বুঝায় আপনাদের মেডিকেল সায়েন্সে স্লো পয়জনিং? জি ভাই, রাশাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে স্বৈরাচার দোষর বলে কোনো কিছু নাই। বিজ্ঞান বা সায়েন্স যেটা আছে বুঝছেন, ওটার মধ্যে এইসব ফালতু স্বৈরাচার দোষর ফোসর গুলো চলে না। বিজ্ঞান হচ্ছে বেসড অন দ্য এভিডেন্স, বেসড অন দ্য পাবলিশ পেপার, বেসড অন দ্য সাইটেশন, বেসড অন দ্য ইনফরমেশন ইউ আর গেটিং। ডেটার উপরে বেস করে, ঠিক আছে? এইসব স্বৈরাচার ফৈরাচার বলে কোনো লাভ নাই। আমি নিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে ডাই হার্ড ফ্যান ছোটবেলা থেকে, বাচ্চা বয়স থেকে। এটাতে আমি যদি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কথা বলি, যদিও আমি বেসিক্যালি হচ্ছে একজন গবেষক ক্যান্সারের, যদি এইটার কারণে আমাকে যদি স্বৈরাচার দোষর বলে, সেটা তার ইচ্ছা, সে বলতে পারে। কিন্তু সায়েন্টিফিক ডকুমেন্ট যখন আমি নিয়ে আসতেছে, তখন অবশ্যই সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে তাকে কথা বলতে হবে। ইট ক্যানট বি লাইক আই উইল জাস্ট মেক ইট আপ। সায়েন্স ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। হ্যাঁ? তো আপনি যেটা বলেন, আমি এখন আপনার কোশ্চেনে অ্যান্সার, পয়জনিং জিনিসটা। পয়জনিং ধরেন ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে যে মানে অ্যাকুইট পয়জনিং বা রাইট অ্যাওয়ে আপনাকে বিষ প্রয়োগ করলাম, যেটা আপনি ইঁদুরের বিষ দিলেন, সে মারা যাবে কিছুক্ষণের মধ্যে। হুম? আরেকটা হচ্ছে আপনার ক্রনিক বা স্লো পয়জনিং। স্লো পয়জনিং জিনিসটা হচ্ছে যে আপনি এই মানে যেই মানে শরীরের জন্য পয়জন যেটা ক্ষতিকারক, সেটা এক্সপোজার হয়ে বডির মাধ্যমে, সেটা নিঃশ্বাসের মাধ্যমে আসতে পারে, খাবারের মাধ্যমে আসতে, বিভিন্নভাবে এসে আপনাকে লং টার্ম ধরে আস্তে করে এইটা আপনার বডির মধ্যে পয়জনিং ক্রিয়েট করে। হ্যাঁ? এটা ধরেন যেসব মানুষজন ইভেন যারা হচ্ছে লেবার লাইক যারা হচ্ছে কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রিয়াল ফিউম তার নাকের মধ্যে আসতে পারে। সেখানকার লিড পয়জনিং হতে পারে। কেউ যদি পানি খায় আর্সেনিক, সেই আর্সেনিক পয়জনিং হতে পারে। হ্যাঁ? তো এই জিনিসগুলো হচ্ছে ন্যাচারাল পয়জনিং। হ্যাঁ? ন্যাচারাল পয়জনিং স্লোলি মানুষের ডিফারেন্ট ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। এর মধ্যে একটা হচ্ছে যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল আপনার যখন আ আ ও একটা হচ্ছে তার মধ্যে হচ্ছে যে আপনি আর্সেনিক পয়জনিং। আর্সেনিক পয়জনিংটা হলো আমাদের বাংলাদেশে একটা সময় ছিল আর্সেনিক পয়জনিং, রাইট? আমরা হাতের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের দাগ পড়তো। সেটা দেখে আমরা বুঝতে পারতাম আর্সেনিক পয়জনিং হচ্ছে। নেইলের মধ্যে আর্সেনিক ডিপোজিট হয়, হেয়ারের মধ্যে আর্সেনিক ডিপোজিট হয়। তারপরে এরকম ডিফারেন্ট টাইপের পয়জনিং হয় ওভার দ্য টাইম। এই কারণে মানুষজন বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু ভেরি স্লোলি ওভার দ্য টাইম, লং পিরিয়ড অফ টাইম। এটাকে আমরা স্লো পয়জনিং বলি। থ্যাংক ইউ ভাই। শুনতে পাচ্ছি না। এই যে বিএনপি নেতারা বলছে ১৭ বছর ধরে খালেদা জিকে স্লোলি পয়জনিং করে আজকের এই পজিশনে পৌঁছানো হয়েছে। উনি কিন্তু ব্রিটেনে এসে ট্রিটমেন্ট করে গিয়ে ফেরত গিয়েছেন আপনার জানুয়ারি মাসে। ওইটাতে আমি আসতেছি। আপনি ওই সায়েন্টিফিক এভিডেন্স এর কথায় আমি আসতেছি। যখনই আপনি বলতেছেন বিএনপি খালেদা জিয়া উনি হচ্ছে আপনার গিয়ে জেলে থাকার কারণে তাকে স্লোলি পয়জনিং, স্লো পয়জনিং করা খুবই ডিফিকাল্ট। শুনেন, আপনি স্লো পয়জনিং করার জন্য আমি যদি বলি লিভার সিরোসিস এর কথা, রাইট? লিভার সিরোসিস এর জন্য এত সহজ না। লিভার সিরোসিস ৪ টা মানে বিভিন্ন স্টেজেস আছে লিভার সিরোসিস, এবং ওভার দ্য ইয়ার্স ভেরি লং টাইম দরকার হয়। হ্যাঁ? ন্যাচারাল ওয়েতে লিভার সিরোসিস প্রায় 10 to 15 ইয়ার্স লেগে যায়। যেমন ধরেন F0 মানে হচ্ছে আপনার ফাইব্রোসিস হয় ফার্স্টে।
ফাইব্রোসিস F0 মানে নরমাল লিভার F1, ফাইব্রোসিস 1, ফাইব্রোসিস 2, ফাইব্রোসিস 4 লাইক ফাইব্রোসিস হচ্ছে আপনার স্কার অন দ্য লিভার, লিভারের মধ্যে স্কার হবে। তারপর হচ্ছে ফাইব্রোসিস 4 যখন স্টেজ 4 যখন যায় তখন এটা লিভার সিরোসিস বলে। এই জায়গাটাতে যাওয়ার জন্য আবারও বলি মানে জাস্ট বুঝাচ্ছি যে লিভার সিরোসিসটা কিভাবে হয়। জি সেই পর্যন্ত যেতে একটা লম্বা সময় অপেক্ষা করে এবং এই লম্বা সময়ের মধ্যে আপনি যখনই আপনার কি নরমাল যে আমরা করি না, আমরা যে টেস্ট করতেছি যেমন ফ্যাটি লিভার আমরা যখন আল্ট্রাসাউন্ড করতেছি রাইট, তখন আমার লিভারটা সাইজ একটু বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ইজিলি ডিটেক্ট করা যায় একবারে ইনিশিয়াল স্টেজেই। হ্যাঁ, তো আপনার ফ্যাটি লিভার হচ্ছে, ফ্যাটি লিভার থেকে ধীরে ধীরে লিভার স্কার হচ্ছে, একটা লম্বা প্রসেসের ব্যাপার আছে। এখন বিএনপি নেতারা যে বলতেছে যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে জেলের মধ্যে থেকে, উনি দীর্ঘ সময় বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেলে সে চিকিৎসাধীন ছিল এবং তার পরবর্তীকালে সে কিন্তু তার বাড়িতে তার এই চিকিৎসকের অধীনে বাংলাদেশে বসেই চিকিৎসাধীন ছিল এবং এরপরে সে লন্ডনে চলে গেছিল চিকিৎসা করার জন্য। এই যে একটা লম্বা সময় তার বিভিন্ন সময় তার ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, তার ইউরিন স্যাম্পল নেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে তার টিস্যু স্যাম্পল নেওয়া হয়েছে। এই জন্য অফকোর্স যেহেতু তারা সিরোসিস বলতে পারে, এমন হতে পারে তার বায়োপসি স্যাম্পল নেওয়া হয়েছে, মানে আপনার লিভার থেকে একটু পিস অফ টিস্যু থেকে পিক করে তারপর ওটার H&E লাইক বিভিন্ন ধরনের ইমিউন হিস্ট্রি কেমিস্ট্রি করে সেটার টিস্যুকে স্যাম্পল অ্যানালাইজ করা যায় যে আসলে আপনার ইয়াটা কোথায় আছে। তো এই যে লম্বা একটা সময় ধরে যে বিভিন্ন ধরনের টেস্ট করা হলো, ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পরেও not a single evidence they ever can show যে এটা ডক্টররা ইভেন তারা চিন্তা করছে। দেখেন সায়েন্স এমন একটা জিনিস আপনি বলে দিলে হবে না। স্লো পয়জনিং করতে হলে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। হ্যাঁ, তো ওনার ওইরকম সিমটমই ছিল না এবং এই জিনিসটা এতই জটিল ডক্টররা এই যে লন্ডনের ডাক্তাররা পর্যন্ত এটা তাদের মাথায় আসে নাই। তারা কোনোদিন টেস্টই করে নাই। মানে একটা আপনি যদি কয়েকটা ড্রাগের মাধ্যমে আপনি লিভার সিরোসিস করতে পারেন, আমি ড্রাগ নিয়ে কথা বলবো। সেই ড্রাগটা আপনি চাইলে ব্লাড স্যাম্পল থেকে উইথড্র করে আপনি LC-MS বুঝছেন? লিকুইড ক্রোমাটিন জি মাস স্পেকট্রোমেট্রির মাধ্যমে একটা আছে সেখানে বায়োমার্কার ইউজ করে আপনি সেই ড্রাগকে মাইক্রোগ্রাম পরিমাণে আপনি ডিটেক্ট করতে পারবেন ব্লাডের মধ্যে যদি থাকে। হ্যাঁ? এবং এবং এটা করার জন্য 10 to 15 ইয়ার্স টাইম লাগে। দেখেন র‍্যাটের মধ্যে যেটা, হ্যাঁ, র‍্যাটের মধ্যে আমি যেইটা ইনডিউস করি, ঠিক আছে? সেটা প্রায় অ্যারাউন্ড 12 উইকস লাগতেছে। সিরোসিস বলেন বা ক্যান্সার বলেন, সেটাকে যেহেতু এটা হিউম্যানের মধ্যে কাউরে কোনোদিনই টক্সিক করে না। আপনি বুঝেন নাই? ভাই মানুষের মতো তো টক্সিক করার দরকার নাই। উই ডোন্ট নিড টু আমাদের ওটা প্রমাণ করাই দরকার এবং ওটার কোনো এভিডেন্স নাই যে কত বছর লাগে। কিন্তু ট্রান্সলেশনাল রিসার্চ মানে হচ্ছে আপনি অ্যানিমাল থেকে যখন ট্রান্সলেট করে এটা হিউম্যানের টাইমলাইনে চলে যাবেন, সেটা দেখাচ্ছে 10 to 30 ইয়ার্স। আপনি 10 to 30 ইয়ার্স ধরে যদি একজনকে আপনি বুঝতেছেন টাইমলাইনটা? এই জি পুরা জি সময় ধরে প্রত্যেকটা দিন নির্দিষ্ট ডোজে ওয়াটার বা ফুডের মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে বা ইনজেক্ট করে রেগুলার বেসিস আপনি দিতে হবে এবং অল্প অল্প করে। আপনি যদি বেশি দেন তাহলে কিন্তু সাডেনলি মারা যাবে। ব্যাপারটা বুঝেন কিন্তু খুবই জটিল কিন্তু। আপনি যদি একটু পয়জন বেশি দিয়ে দেন, ঠিক আছে, সে সাডেন ডেথ হবে। তো খালেদা জিয়ার বয়স 80 বছর, সে তো বেঁচে আছে। এই যে 10-15 ইয়ার্স ধরে তার সাথে এই যে ড্রাগগুলো, সেই ড্রাগগুলো সে যেখানে যাবে সেখানে ক্যারি করতে হবে এবং তার খাবার পানির মাধ্যমে দিতে হবে। কারণ যখনই এই যে সাইকেল যেটা চলতে থাকে বুঝছেন, আপনি যদি সাইকেলের মধ্যে ডিসরাপশন নিয়ে আসেন তখন ওইটার মেকানিজমটা বন্ধ হয়ে যায়। আবার শুরু করতে হয় ১ম থেকে। তো এইটা সায়েন্টিফিক্যালি ফার্স্ট অফ অল পসিবলই না। যেই টাইমলাইনের কথা খালেদা জিয়া যতদিন পর্যন্ত জেলে ছিল প্লাস সে বের হইল। সেকেন্ড হচ্ছে যে there is not a single evidence ever shown by their মানে তাদের নিজস্ব ডক্টর, ইভেন লন্ডনের ডক্টর, নট আ সিঙ্গেল এভিডেন্স ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড করা হয়েছে যে ওনাকে পয়জন দেওয়া হয়েছে। নট আ সিঙ্গেল এভিডেন্স। আপনি এভিডেন্স ছাড়া সায়েন্স কথা বলতে পারবেন না। দিস ইজ নট পলিটিক্স। এটা বুঝেন না? এটা তো ধরেন সেই অন্নদাশঙ্কর রায়ের মতো যে আমি ইসের না যে কি বলে অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা, প্যারিসের রাজধানী না। সায়েন্স হচ্ছে বেসড অন 100% রিপোর্ট, ডেটা, ঠিক আছে? ইনভেস্টিগেশনের উপরে। দেয়ার ইজ নো এভিডেন্স ফর দ্যাট। আপনাকে আমি একটা পয়জনের একটা ছবি দেখাই, যদি আপনি একটু আমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি একটা সেকেন্ড, যে এইটা অনেকে বলে যে এই পয়জনটা পৃথিবীর বিভিন্ন দেশে ইউজ হয়, বা এইটা কি আসলে সহজলভ্য কি না আপনি হয়তো বলতে পারবেন এই যে জিনিসটা। এটা হচ্ছে এন নাইট্রোসামাইন ডাইথিলামাইন। ওকে, হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কেমিক্যাল। হ্যাঁ, জি এটা হচ্ছে বেসিক্যালি কার্সিনোজেনিক এজেন্ট। কার্সিনোজেনিক এর বাংলা হচ্ছে যে যেই কার্সিনোজেনিক ড্রাগটা আপনাকে শরীরের মধ্যে ক্যান্সার ক্রিয়েট করবে সেটাকে কার্সিনোজেনিক এজেন্ট বলে, রাইট? বা মেডিসিন না তো, মেডিসিন তো মানুষকে হেল্প করে, এটা সেলের পয়জন। তো এইটা ফার্স্ট অফ অল এটা বাংলাদেশে নাই। বাংলাদেশে তৈরি হয় না। মানে সম্ভব না। মানে নাই। আমি তো ফার্মাসিস্ট। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি করছি ৩-৪ বছর উপরে। হ্যাঁ? তো
বাংলাদেশে এটার কোনো ইয়ে নাই। মানে কোনো প্রোডাকশন নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ? এইটা এত কন্ট্রোল সাবস্ট্যান্স এইটার আপনি যেখান থেকে আনবেন, হ্যাঁ? ওইখানে ক্লিয়ারলি রিটেন থাকে যে এই জিনিসটা এখান থেকে নেওয়া হইছে। এবং এই যে আপনি ইয়াটা দেখালেন, এটা শুধুমাত্র ব্যবহার করা হয় অ্যানিমেলের উপরে রিসার্চ পারপাসে, গবেষণার পারপাসে। শুধুমাত্র গবেষণার পারপাসে। যেখানে বেসিক্যালি আপনার গিয়ে অ্যানিমেলের মধ্যে এই যে আপনি দেখেন ডাইইথিল নাইট্রোসামাইন যে ড্রাগটা দেখালেন, সেটা কার্সিনোজেনিক এজেন্ট। এটা হচ্ছে লিভার ক্যান্সার ক্রিয়েটের জন্য ব্যবহার করা হয়, লিভার ক্যান্সারের জন্য। আপনি যদি স্লোলি এবং কিসের উপর ব্যবহার করেন? অ্যানিমেলের উপর এগেইন। কারণ এটার ডোজ বেসিক্যালি অনলি সেলেবল ওয়ার্লড ওয়াইড, অনলি সেলেবল। আপনার বাঞ্চ অফ ডকুমেন্টেশন দেওয়া লাগবে যে আপনি গবেষণার জন্য প্রমাণপত্র হিসেবে সবকিছু আপনি দিবেন, তারপরে তারা অ্যাপ্রুভ করবে। তারপর হচ্ছে আপনি অর্ডার করতে পারবেন এবং সেটার যতটুকু দরকার আপনাকে প্রমাণ করতে হবে যে আমি ৩ বছরের জন্য আমি এই মডেল নিয়ে কাজ করতে চাই। সো আমার ৩ বছরে এতটুকু পরিমাণ ডোজ লাগবে। সব ডোজ ক্যালকুলেট করে পাঠাবেন। বেসড অন দেন তারা আপনাকে ধরেন ২ মাস পর, ৩ মাস পর যতটুকু দরকার অতটুকু করে পাঠাবে। সো ইট ক্যানট বি লাইক ওকে ৩ মাসের জিনিস মানে ৩ বছরের জিনিস একসাথে নিয়ে আসবে, সেটাও হয় না। হ্যাঁ? এই সেম ড্রাগটা দিয়ে আমি আমার যেই ক্যান্সার মডেল নিয়ে আমি কাজ করি সেটা নিয়ে কাজ করি আমি। আরো ২ একটা ড্রাগ আছে। এটা ওয়ান অফ দোজ, যেটা হচ্ছে আপনার লিভার ক্যান্সার, HCC হেপাটোসেলুলার ক্যান্সার। এটা ক্রিয়েট করতে হেল্প করে। এবং এটা হচ্ছে এই 12 উইকস এর পরে এটা র‍্যাটের লিভারের মধ্যে টিউমার গ্রো করা শুরু করে এবং আমি নিজে পার্সোনালি সিরিজ অফ এমআরআই এর মাধ্যমে, কারণ আপনার প্রতিদিন এমআরআই করতে হয়, মানে প্রতি সপ্তাহে এমআরআই করতে হয়। উইকলি এমআরআই এর মাধ্যমে আমি দেখার চেষ্টা করি যে আসলে লিভারের কন্ডিশনটা কি কোন দিকে যাচ্ছে। ইটস লাইক রাইট নাও ফাইব্রোসিস কন্ডিশন আছে, সিরোসিস কন্ডিশন আছে, আপনার হেপাটোসেলুলার ক্যান্সার টিউমার ক্রিয়েট করছে কিংবা সিস্ট ক্রিয়েট করছে, রাইট? এটা আপনি লিভার আপনি এমআরআই এর মাধ্যমে করতে পারবেন। সো এই জিনিসটা ইউজ করি। তো এই জিনিসটা আপনি যখন 12 উইকস টাইম পিরিয়ডটা আপনি যখন অ্যানিমালের উপরে হিউম্যানের উপরে নিয়ে যাবেন, ইটস লাইক মোর দ্যান 10 ইয়ার্স। এবং ফার্স্ট অফ অল এই ড্রাগটা এত পরিমাণে লাগবে, এত পরিমাণে দরকার হবে। একটা হিউম্যানের বডি তো অনেক বড়, বুঝছেন? সেই বডির জন্য যত পরিমাণ ড্রাগ দরকার হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা এভিডেন্স যদি কোনো মানুষ মানে এটা মানে সায়েন্টিফিক্যালি ইম্পসিবল, রাইট? দেখাইতে পারে যে এই ড্রাগটা আনা হইছে, হ্যাঁ? এবং পারচেজ করা হইছে। এটা ইম্পসিবল। যদি এভিডেন্স দেখাইতে পারে এবং আমার কাছে যদি পাঠায়, আমি সুন্দরভাবে ভেরিফাই করতে পারবো কোন কোম্পানি থেকে আনছে। এত সহজ না ভাই। মুখ দিয়ে গাল গল্প আর সায়েন্স এক জিনিস না। ঠিক আছে? আরিফ ভাই, আমি দীর্ঘ ২৫ বছর ইউরোপে থাকি। তার মধ্যে আমার সর্বোচ্চ ট্রিটমেন্ট চলে আপনার ফ্রান্সে এবং ইংল্যান্ডেও চলে। যখন ইংল্যান্ড থাকি ইংল্যান্ডে চলে। তা আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি যে আমি আজ থেকে আপনার ১৭ বছর আগে আমার শরীরে সর্বপ্রথম ১৭ বছর না, সরি ২০০১ এ হেপাটাইটিস বি ধরা খেয়েছিল। আচ্ছা, তখন তারা আমাকে এটা ট্রিটমেন্ট করতে গিয়ে ১.৫ বছর পরে তারা একটা ওষুধ প্রেসক্রাইব করে। সে ওষুধ চলছে প্রায় ৩ বছর। আচ্ছা। এই সময়ের মধ্যে তারা আমার ব্লাড টেস্ট নিত প্রতি ৩ মাসে একবার। অফ কোর্স। আপনার এইচবিএস, এজি, তারপরে আরো কি মানে লিভার সিরোসিস পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। এবং লাস্টের এক পর্যায়ে যে তারা আমাকে, আমি জানি না, মানে একটা ইনজেকশন পুশ করে, একটা সিরিঞ্জ পুশ করে কিছু পানি নেয়, যেটাতে আমাকে প্রায় ৭ ঘন্টা হসপিটালাইজড ছিলাম। আপনাকে বায়োপসি লিভার থেকে নিছে? হ্যাঁ, লিভার থেকে এই জায়গার উপর। বায়োপসি বলে। এবং এইটা নেওয়ার পরে এবং এখন পর্যন্ত আমি যতবার ব্লাড টেস্ট দেই, আমার সিরোসিস হচ্ছে না হচ্ছে এইটার কিন্তু ব্লাডেই ওরা কিভাবে জানি করে। হ্যাঁ, শুটার কি? ওই যে আপনি যেটা বললেন না, এটা হচ্ছে কি যে বাংলা এখন আরেকটা যে ব্যাপার নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে লিভার সিরোসিস। পয়জনের কিন্তু এখন কোয়েশ্চেন করতে পারে যে অন্য কোন ধরনের পয়জন আছে কিনা? যেটার মাধ্যমে লিভারের বাইরেও আপনি জি, পয়জন দিতে পারেন, রাইট? সেটা নিয়ে আমি কথা বলব। কিন্তু লিভার সিরোসিস ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বায়োপসি স্যাম্পল নিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন লিভার সিরোসিস হচ্ছে কিনা। কিন্তু তারও বহুত আগে থেকেই ওই ফাইব্রোসিসের স্টেজ যেটা সেটা শুরু হয়ে যায়। ফ্যাটি লিভার হয়, লিভার একটু বড় হয়ে যায়, এনলার্জ লিভার হয়। এবং সেটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ইজিলি ডিটেক্ট করা যায়। যখন কারো সন্দেহ হয় তখন বায়োপসি স্যাম্পল নিয়ে দেখে এটা একটা ব্লাড থেকে তো অবশ্যই বিভিন্ন ধরনের হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, বুঝছেন? বিলিরুবিন আরো বিভিন্ন ধরনের শুনেন লিভার ফেইলিউর এর অনেক ধরনের বায়োমার্কার আছে বডিতে। বুঝছেন? প্রোটিন আছে যেটার ইনক্রিজ বেড়ে যায় আরকি। বুঝছেন? ব্লাডের মধ্যে ওটার পরিমাণ বেড়ে যায়। ওটা দেখলেও বোঝা যায় যে লিভার ইজ নট ফাংশনাল প্রপারলি, রাইট? যেটা আমি বললাম সেটা হচ্ছে বাংলাদেশের বা এশিয়ার কান্ট্রি যদি আপনি দেখেন, এখানে ৩-৪ টা মেজর লিভারের জন্য মেজর দায়ী। একটা হচ্ছে হেপাটাইটিস বি, যেটা আমার মনে হয় আপনার হয়েছিল, যেটা ভাইরাস রিলেটেড, রাইট? জি। হেপাটাইটিস সি, হ্যাঁ, হেপাটাইটিস সি ইজ লাইক ভেরি ডেঞ্জারাস। এটা হইলে মানে লিভার সিরোসিস এমন একটা পর্যায়ে চলে যায় এবং বাঁচানো ডিফিকাল্ট হয়ে যায়। যদিও কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ বাংলাদেশে আছে। হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আমার জানা মতে, ভুল জানতে পারি, বাংলাদেশে বা ওয়ার্লড ওয়াইড হয় নাই। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে। এরপর হচ্ছে যে আপনার অ্যালকোহল রিলেটেড লিভার সিরোসিস, যেটার পার্সেন্টেজ অ্যারাউন্ড 25%। মানে আচ্ছা আপনি যদি অ্যালকোহল কনজাম্পশন করেন তাহলে তো লিভার সিরোসিস হতে পারে, লিভার ডিজিজ হতে পারে, বুঝছেন? আরেকটা হচ্ছে নন অ্যালকোহল রিলেটেড ফ্যাটি লিভার ডিজিজ, যেটা হচ্ছে আপনার গিয়ে আপনি অ্যালকোহল নিবেন না কিন্তু আপনি খাবার খাচ্ছেন বা আপনি বয়স হয়ে যাচ্ছে, বুঝছেন? ফ্যাট ডিপোজিট হচ্ছে আপনার লিভারের মধ্যে স্লোলি ওইখান থেকে ফাইব্রোসিস হচ্ছে এবং ফাইব্রোসিস থেকে সিরোসিস হচ্ছে, রাইট? এইগুলো হচ্ছে কমন
একবার সবচেয়ে কমন জিনিস, রাইট? এখন এই এই যে ব্যাপারটা, সো এখন যেটা আমি সবচেয়ে বেশি যে জিনিসটা আমি মনে করেন ইম্পোর্টেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওই আ যেটা আমি বললাম আরকি, সেটা হচ্ছে ওই যে ফাইব্রোসিসটা হচ্ছে, এই যে লম্বা প্রসেসটা বুঝছেন? এই প্রসেসটা বিভিন্ন ওয়েতে আপনি আগে থেকেই আপনার বায়োমার্কার দিয়ে আপনি টেস্ট করতে পারবেন যে এটা করা হচ্ছে। মানে এটা আপনার লিভার ওই বাজের দিকে যাচ্ছে। বুঝছেন? তো এখন মানে খালেদা জিয়ার ব্লাড টেস্টের মাধ্যমে আসলে তার হেপাটাইটিস বি হইলো, নাকি সি হইলো, নাকি তার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটাকে হচ্ছে ধরেন মানে ফ্যাট ডিপোজিট হয়ে হলো সেটা হইলো, নাকি তার বেসিক্যালি অ্যালকোহলিক, মানে আমি এটা দিয়ে কোনো আমি কাউকে অসম্মান করতে চাচ্ছি না। কিন্তু কেউ যদি অ্যালকোহল ড্রিংক করে সেটা ক্ষেত্রে তারও কিন্তু এইটা হওয়ার চান্স বেশি, বিকজ ইট ইস এভিডেন্স এবং ডেটা আছে। হ্যাঁ? তো একজন আমি একটা কোয়েশ্চেন আমি দেখলাম সেটা হচ্ছে মেটফরমিন থেকে এনিথেল নাইট্রোসামাইন যেটা আছে সেটা বাইর করতে পারে। আপনি হ্যাঁ, ঠিক আছে, এটা থিওরিটিক্যালি পসিবল। আবারও লিখছে যে এই যে কি মেয়ার ডিপ ফ্রাই করলে মেটফরমিন থেকে এনিথেল নাইট্রোসামাইন ফর্মেশন হয়। ওই যে আপনি যে মেয়ার ডিপ ফ্রাই করে এনিথেল নাইট্রোসামাইন যে আপনি তৈরি করছেন এটা আমাকে দেখায়া আপনার এই যে ইয়ে আছে না, এসপিএলসি আছে না, এসপিএলসি ম্যাস স্পেক্ট্রির মাধ্যমে একটু প্রমাণ করে আমাকে দেখেন যে কতটুকু আপনি বের করলেন। থিওরিটিক্যাল জিনিস, সায়েন্স আমাকে বুঝায়েন না। সায়েন্স আমাকে বুঝায়েন না। থিওরিটিক্যালি ফ্রাই করে আপনি বের করে ফেলবেন। আপনি কোন জায়গা থেকে পাইছেন সেটা আপনি জানেন। ফার্স্ট অফ অল আপনার ল্যাবরেটরি সেটআপ আছে কিনা মিয়া? এত সহজ। একটা ড্রাগ থেকে আরেকটা ড্রাগটা সেমি সিনথেসিস করবেন। ইস ইট পসিবল? বাংলাদেশের আমি জানি বাংলাদেশের সায়েন্স ল্যাবরেটরিতে পর্যন্ত এই জিনিস নাই। আর ভাই আমার একটা নিজস্ব 4.7 টেসলা এমআরআই আছে। যেটা দিয়ে আমি র‍্যাটের এমআরআই করি। কালকে করছি ৬ টা র‍্যাটের এমআরআই। আপনি আমাকে সায়েন্স শিখান না ভাই যে আপনি মেটফরমিন ফ্রাই করে আপনি মে ডাই ডা এ এনিথিল নাইট্রোসাম মানে পিওর কম্পাউন্ড যেটা। কারণ একটা জিনিস থেকে আরেকটা জিনিস নেওয়ার জন্য অনেক ইমপিউরিটি চলে আসে। ইমপিউরিটি আসার কারণে তখন সেটাকে পিউরিফাই করার জন্য ডিফারেন্ট স্টেজ যাওয়া লাগে। এত সহজ না ভাই। যাই হোক ভাই বলেন ভাই। জি। না এভাবে ভাইজান অনেক কমেন্টস আছে, অনেকেই বুঝে বলে না, না বুঝে সায়েন্সের জিনিস কেউ একজন সায়েন্টিফিক্যালি কথা বলতে চায়, আমি হ্যাপি টু অ্যানসার। কারণ আমি তো এমন জিনিস নিয়ে কথা বলতেছি না যে জিনিস আমি বুঝি না। আমি যে জিনিস বুঝি না সেটা নিয়ে আমি কথা বলব না। আমি বলব যে আই ডোন্ট নো দ্যাট। এখন গত জানুয়ারি মাস পর্যন্ত উনি এখানে ছিলেন। খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করে গিয়েছেন এবং হুম। এখানকার চিকিৎসার কোনো রিপোর্ট কেউ এখনো হাতে পায়নি বা এইখানে ডাক্তাররাও বলেনি যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে কি একজন ব্যক্তিকে মারার জন্য কি ১৭ বছর ধরে স্লো পয়জনিং করতে হয়? নাকি এটা গত ৭-৮ মাসে কিছু একটা হয়েছে? না, ২৭ মাসে পসিবল না। শুনেন, এটা সিম্পলি আবারও বলি, ২৭ মাসে পসিবল না কেমি, এটাও পসিবল না। বুঝেন? আবার ১৭ বছর ধরে এটা খুবই জটিল একটা জিনিস। ফার্স্ট অফ অল জি, 7-8 মান্থস এর মধ্যে লিভার ফেইলিউর ক্রনিক মানে একুট লেভেলে তখনই হবে যদি সে কোন ধরনের ওষুধ নেয়। যেমন ধরুন আপনি যদি প্যারাসিটামল অনেক বেশি পরিমাণে নেন, রাইট? প্যারাসিটামল আছে না? যেটা জি, জ্বরের জি, জি, ওষুধ আমরা এটা যদি একটা ওভার দ্য ডোজ চলে যায় আপনার লিভার ফেইলিউর সাথে হতে পারে। বুঝছেন? কারণ লিভারের মধ্যে ডিফারেন্ট ধরনের মানে আপনি যত ড্রাগ নিচ্ছেন সেই ড্রাগ গুলো মেটাবলাইজ হচ্ছে লিভারের মাধ্যমে। হ্যাঁ? আমরা যেকোনো একটা ওষুধ যদি আপনি নেই আমরা ৪ টা স্টেজ বলি। ADME অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। বুঝছেন? আপনি যখন জি, জি, ড্রাগ নিচ্ছেন অ্যাবজর্পশন হচ্ছে আপনার বডিতে, ব্লাড সার্কুলেশন এ যাচ্ছে, এটা আপনার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মেটাবলিজম হচ্ছে লিভারের মধ্যে, তারপর কিডনি দিয়ে এক্সক্রিশন বা এলিমিনেশন হয়ে যাচ্ছে, রাইট? দেখুন এই জিনিসটা ৬-৭ মাসের মধ্যে সাডেনলি তখনই পসিবল যদি তার করনিক কোন একটা ড্রাগ সাডেনলি অনেক বেশি পরিমাণে দেওয়া হয় সেক্ষেত্রে। আমি মনে করি এটা হচ্ছে একটা লং টার্ম প্রসিডিউর যেটা আমি সায়েন্টিফিক ভাবে বলি এবং এইটার জন্য স্লো পয়জনিং এই জিনিসটা কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে স্লো পয়জনিং এর কতগুলো সিম্পটম থাকে। সেই সিম্পটম গুলো দেখেও ডাক্তারের সন্দেহ হয় যে উনার আপনার গিয়ে স্লো পয়জনিং হয়েছে। হ্যাঁ? তখন তারা ব্লাডের স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখে, ইউরিনের স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখে, তার নেইল নিয়ে টেস্ট করে দেখে, হেয়ার নিয়ে টেস্ট করে দেখে, এমনকি তার টিস্যুতে ডিপোজিট হয়। সেই টিস্যু ডিপোজিশনও বুঝছেন? সেটাতে হেল্প করতে পারে। মানে সেখান থেকেও আপনি ট্রেস অ্যামাউন্ট আপনি আইডেন্টিফাই করতে পারবেন। There is a different way to do that. বাংলাদেশে যদি না থাকে সেটা চাইলে আপনি বাইরের স্যাম্পল পাঠায় করতে পারেন। যেমন আমি যে আমার LDH ল্যাকটোজ ডিহাইড্রোজেনাস ইনহিবিটর যে ড্রাগটা এনআইএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে আনা, যেটা হচ্ছে বাংলাদেশে বিশ্বের কোথাও নেই, এটা আমরা নিয়ে কাজ করতেছি। যে পেপারটা খুব দ্রুতই পাবলিশ হবে। যাই হোক এই ড্রাগটা নিয়ে আমি যখন কাজ করি, সেই ড্রাগটা আমরা ইনজেক্ট করার পরে আমরা ওই র্যাটের ইঁদুরের ব্লাড স্যাম্পল নিয়ে সেটাকে আমরা ম্যাস স্পেক্ট্রের মাধ্যমে LC-MS এর মাধ্যমে আমরা করে দেই। মানে আমার আরেকটা পিএইচডি স্টুডেন্ট আছে যে আমার আন্ডারেই কাজ করে। ও হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আমার আন্ডারে কাজ করে মানে আমি হচ্ছে কাইন্ড অফ লাইক ওরে কিছুটা গাইডলাইন দেই যে কিভাবে করতে হবে। ইটস নট লাইক আই এম ওর পিআই এরকম কিছু না। তো ও হচ্ছে যে বেসিক্যালি ওই ডিটেক্ট করে যে ব্লাডের মধ্যে বুঝছেন আপনি কতটুকু সময় আছে। হ্যাঁ? কতটুকু সময় চলে যাচ্ছে। কখন সে ওই ড্রাগটা পিক টাইমে যাচ্ছে এবং ধীরে স্লো ডাউন হয়ে যাচ্ছে, রাইট? এটাকে আমরা মানে আ থেরাপিউটিক উইন্ডো বলি। থেরাপিউটিক উইন্ডো বের করার চেষ্টা করতেছে। হ্যাঁ?
টক্সিসিটি লেভেল মানে আমি জাস্ট বললাম এটার এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু শরীরের মধ্যে মুখ দিয়ে খান, শরীরে ইনজেক্ট করেন, যেভাবে করেন না কেন, একটা নির্দিষ্ট সময় ব্লাডের মধ্যে থাকবে। ওই সময়ের মধ্যে আপনি ব্লাডটা উইথড্র করে আপনি টেস্ট করলে, হ্যাঁ, ওই যে নির্দিষ্ট বায়োমার্কার দিয়ে টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আমার আর্সেনিক পয়জনিং হইলো, নাকি আপনার কার্বন টেট্রাক্লোরাইড CCl4 সেটা হচ্ছে আপনার অ্যানাদার লিভার সিরোসিস বানানোর জন্য করে সেটা দিয়ে হলো, নাকি হচ্ছে আপনার অন্য কোনো পয়জন আছে যেটা আপনার সন্দেহ হচ্ছে, যদি আপনার মনে হয়, রাইট? তাহলে আপনারা টেস্ট করে বের করতে পারেন। কিন্তু লন্ডন থেকে শুরু করে কোথাও এই টেস্ট করে নাই। আমি গ্যারান্টিতে বলে দিতে পারি। রিজন হচ্ছে যে মানে এইটার যেই ধরনের সিম্পটম দরকার সেই সিম্পটম বেগম জিয়ার মধ্যে ছিলই না। এবং যদি এবং এমনও হইতে পারে তারা অবশ্যই টেস্ট করছে। এটাও হতে পারে, ভেরি, ভেরি গুড চান্স তারা টেস্ট করছে। কিন্তু রিপোর্টে কোনো কিছুই আসে নাই। এইজন্য তারা সায়েন্টিফিক এভিডেন্স শো করতে পারতেছে না। এটা স্পষ্ট এবং ক্লিয়ার কথা আরকি। এইজন্য তারা শুধু গালগল্প। এবং আপনি যদি দেখেন আজকে যেমন একটু আগে থেকে মির্জা ফখরুল সাহেব সে বলতেছে যে তাকে খালেদা জিয়াকে টর্চার করা হয়েছে, রাইট? টর্চার করে তাকে অসুস্থ বানানো হয়েছে। হ্যাঁ? নির্যাতন করে আরকি। তো এখন তারা আবার দেখলাম যে কয়েকজন আবার ডিফারেন্ট কথা বলতেছে। রুমিন ফারহান বলতেছে যে বেসিক্যালি ইটস হ্যাপেন স্লো পয়জনিং। স্লো পয়জনিং এর জন্য আপনার ডেটা লাগবে। ইউ ক্যানট প্রুভ দ্যাট। দ্যাটস স্ট্রেট ফরওয়ার্ড কথা। ঠিক আছে? উইথআউট রিপোর্ট, উইথআউট ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ইউ নেভার ক্যান প্রুভ সামওয়ান ইজ গেটিং পয়জন। দ্যাট ইস স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটা বোগাস এবং প্রোপাগান্ডা। জি ভাই। আপনি অনেকদিন বাংলাদেশেও ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে ছিলেন, হ্যাঁ, চাকরি করেছেন, এখন দীর্ঘদিন ইউএসএ আছেন। জি। বাংলাদেশে কি আপনার জানা মতে বাংলাদেশে কি এখন পর্যন্ত এই যে টক্সোলজি টেস্ট করার কোনো ল্যাব হয়েছে আচ্ছা, কিনা? বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিছু টক্সিসিটি টেস্ট হয়। হয় না তা না। হ্যাঁ? সো জি, কিছু জিনিস আছে, ল্যাব আছে, চাইলে করতে পারে। এবং আমি এক্সাক্টলি জানি না যে এভার কেয়ার হসপিটাল যেটা আছে সেখানে করা যায় কিনা। থাকার কথা। রিজনটা হচ্ছে কি যে এই জিনিসগুলো খুব বড় যেই হসপিটাল গুলো থাকে, ঠিক আছে? সেগুলোতে থাকা উচিত। হুম? কারণ হচ্ছে কি যে টক্সিক যে জিনিসটা বুঝছেন এগেইন, এটা কিন্তু যে শুধুমাত্র মানে আপনি বাইরে থেকে দিলেই চলে আসবে সেটা কিন্তু না। আপনি যে একটা টক্সিক এনভায়রনমেন্ট এ থাকেন, রাইট? তখনও কিন্তু আপনি এক্সপোজার এর মাধ্যমে স্লোলি আপনার শরীরে আসতে পারে। সো এটা থাকা উচিত। নট সিওর। আর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেহেতু যেহেতু তারা টক্সিকোলজি টেস্ট তারা করে শুধুমাত্র বাংলাদেশে করার দরকারই হয় না। কারণটা আমি বলি। বাংলাদেশে কোনো ড্রাগ আবিষ্কার করার কোনো জিনিস নাই। হুম? কোনো মানে আবিষ্কার করা মানে মানে একটা মেডিসিন আবিষ্কার করা বহুত কঠিন কাজ ভাই। ওইটার জন্য যেই ধরনের ফান্ডিং রিসোর্স, যে ধরনের সায়েন্স দরকার হয় বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে নাই। তারা যেটা করে সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল গুলো নিয়ে এসে বিভিন্ন ফর্মুলেশন তারা বানিয়ে তারপর ছেড়ে দেয় এবং হুইচ ইস ভেরি গুড। মানে আমি ওদেরকে অ্যাপ্রিশিয়েট করি। এজন্য বাংলাদেশে ওষুধের দাম কম। তা নাহলে আমরা ওষুধ না খেয়ে মারা যেতাম। এত দাম ওষুধের, ঠিক আছে? তো ওইজন্য ওই টক্সিকোলজি টেস্ট তাদের করার দরকার হয় না। বাট তারপরেও এমনও হইতে পারে যে খুব লিমিটেড ভার্সন এ কিছু থাকতে পারে। তার এই টক্সিকোলজি টেস্ট করার জন্য বিএসএ এর মধ্যে থাকা উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এর কারণটা হচ্ছে যে ওইখানে হচ্ছে এটা ইউনিভার্সিটি হসপিটাল, তো ওটা থাকা উচিত। বড় হসপিটালে থাকা উচিত। হ্যাঁ? মানে আমি জানি না আছে কিনা বাট উচিত। বাট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলো নিয়ে কাজ করে না বাংলাদেশে। আরিফ ভাই, তার মানে তাহলে এখন আমরা কোন জায়গায় কনক্লুশনটা আসলে কোন জায়গায় পৌঁছাবো যে কনক্লুশনটা হচ্ছে একটাই ভাই, শুনুন। কনক্লুশনটা একটাই। ফার্স্ট অফ অল উনার মধ্যে কোন সিম্পটম ছিল না। ডক্টর জাহিদ কিন্তু উনার কোঅর্ডিনেটর ছিল। আপনি যদি মনে করেন যে সিম্পটম আছে আপনি ব্লাডটা নিয়ে সেন্ড করে দিতে পারেন। এটা ওয়ান টুর ব্যাপার। ১২ ঘন্টা লাগবে লন্ডনে যেতে, ১২ ঘন্টা লাগবে ইউকেতে যেতে। যেখান থেকে আপনি মনে করবেন ইন্ডিপেন্ডেন্টলি যে আপনি যদি মনে করেন বাংলাদেশের কোন হাসপাতালকে আমি বিশ্বাস করি না বিকজ শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট। হ্যাঁ? সো আমি বিশ্বাস করি না। আপনি সেন্ড করতে পারেন যেকোনো জায়গাতে। সেন্ড করে দিয়ে আপনি টেস্ট করে রিপোর্টটা পাবলিক করতে পারেন যে দেখো দিস ইস দ্যা কার্বন টেট্রাক্লোরাইড মানে আপনার ইয়া করছে, পয়জনিং করছে। দিস ইস দ্যা মনে করেন যে কি মানে ডাইথেনাইট্রোসামাইন পয়জনিং, দিস আর্সেনিক পয়জনিং করছে। ঠিক আছে? এই যে পয়জনের কথা নাম বললাম, যেগুলো দিয়ে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের পয়জনিং করে। They never done that. Or they did that. There is no data showing that ব মানে যেটা হচ্ছে খালেদা জিয়ার ব্লাডের মধ্যে এই ধরনের স্লো পয়জনাস টক্সিক যেটা আছে সেটা পাওয়া গেছে। সো কনক্লুশন একটাই, এটা সম্পূর্ণ বানোয়াট, বোগাস এবং প্রোপাগান্ডামূলক পলিটিক্যাল ইস্যু। There is nothing wrong there. মানে সরি, ইটস নাথিং এভিডেন্সিয়ালি প্রুভেবল। কিছুই নাই। যদি ওনাদের এগেইন বলি, আবার বলি, জি, কনক্লুশন এইটাই। তাদের যদি মনে হয় যে ইয়েস, I do have the evidence, show the evidence, ২ টা জিনিস করতে হবে। এভিডেন্স শো করতে হবে এবং কোন ল্যাবে টেস্ট করছে সেটা বলতে হবে। আমি নিজে খোঁজ নিব। আমাদের লোকজন আছে বলতে এটা কেন এমন না। আমি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া আইভি লীগ স্কুলে থাকি। ইমেইল করলে যদি আমি বলি, যদিও এখানে একটা ব্যাপার আছে। জিনিসটা বলি। ব্যাপার হচ্ছে যে আপনি চাইলেই বাইরের কান্ট্রি গুলো ইস ভেরি বাউন্ড টু নট টু ডিসক্লোজ এনি পেশেন্ট ইনফরমেশন। ওরা বাউন্ড না। বুঝছেন? আপনাকে করতে হবে, আপনি দিবে না। কিন্তু আমি জানতে পারবো এতটুকু এট লিস্ট যে তারা ওই টেস্টটা করে কিনা। আমার কথা কি বুঝতে পারছেন? তারা জি, কোন জি। করে ওটুকু আমি জানতে পারবো।
হ্যাঁ? কিন্তু সেইটা যেহেতু নাই এবং এত বছরের ১.৫ ১৬ মাস তো চলে গেছে। সেই সময়ও নয় এবং আগেও ছিল না কিন্তু এগেইন দেখেন যখন খালেদা জিয়া নিজে তার দেশের তার বাড়িতে যখন সে ছিল, তখন কিন্তু খুব সহজেই তার শরীর থেকে একটু রক্ত নিয়ে বাইরে পাঠায় দিতে পারত। যখন শেখ হাসিনা আমলে যখন ছিল। আমি সেই কথা বলতেছি, বুঝছেন? দিস ইস ভেরি সিম্পল কারণ উনি তো আন্ডার ট্রিটমেন্ট কিন্তু ছিল, ঠিক না? আন্ডার ট্রিটমেন্ট ছিল না? যেকোনো ডক্টর তার তো ব্লাড স্যাম্পল কালেক্ট করতেছে। তার যদি সন্দেহ হতো তখন সাথে, সাথে একটু ব্লাড সে কোনো একটা দেশে মানে ইউকে বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন পাঠায় দিয়ে বলতে পারে যে, "এই ধরনের ৪-৫ টা টক্সিক আছে যেটা আমরা সন্দেহ করতেছি হতে পারে। সো তোমরা একটু টেস্ট করে আমাকে জানাও যে এটা আসলেই ব্লাডের মধ্যে আছে কিনা।" আমার কথা কি বুঝতে পারছেন? সো জি, জি। জিনিসটা হচ্ছে যে ওইটা হয় নাই বিকজ দেয়ার ওয়াজ নো এভিডেন্স অর সিম্পটম ইন খালেদা জিয়া দ্যাট শোয়িং দ্যাট শি হ্যাজ ক্রনিক টক্সিসিটি or poisonous condition in her body. আপনার কথা কি বুঝতে পারছেন? That's জি। straightforward. So that's the আরিফ ভাই, conclusion. এখন আমার প্রশ্ন হচ্ছে ধরেন আমি এখন খালেদা জিয়ার ব্লাড স্যাম্পল বা যা লাগে সেটা দিয়ে টেস্ট করাতে পারি যে ওনাকে টক্সিক করা হয়েছে কিলো আগে। হুম, কিন্তু এখন যদি এই ব্যক্তি আমি জানি না আল্লাহ মাফ করুক, যদি উনি মৃত হয়ে থাকেন, হুম। মৃত শরীরের কোনো কিছু দিয়ে কি টেস্ট করানো যায় কিনা? এখানে ব্যাপারটা হচ্ছে কি ভাই শোনেন, এখানে আর্সেনিক যদি পয়জনিং হয়, আর্সেনিক পয়জন হলে দীর্ঘদিন করা যায় এবং আপনি নেইল যে চোখে নখ এবং হচ্ছে যে চুল থেকে নিতে পারবেন। এটা স্যাম্পল কালেক্ট করে দেখা যায়। কিন্তু যেমন ধরেন আপনি ব্লাড নিয়ে ব্লাডের একটা ড্রাগ যখন এপ্লাই করে তাকে পয়জনাস করা হয়, সেই ব্লাডটা একটা সার্টেন টাইম থাকে। ইটস নট গোনা স্টে ফরএভার। বুঝলেন না কথাটা? জি, জি। একেকটা ড্রাগের একটা হাফ লাইফ থাকে। এত ঘন্টা ব্লাডের মধ্যে থাকে তারপরে কিডনি দিয়ে বের হয়ে যায়। হুম? তো ওই নির্দিষ্ট উইন্ডোজ এর মধ্যে তাকে করতে হয়। মানে ওইটা খুঁজে বের করতে হয়, রাইট? ওই নির্দিষ্ট উইন্ডোজ এর মধ্যে। হুম? সো এখন ওই নির্দিষ্ট উইন্ডোজ এর মধ্যে যদি আপনি বের করতে না পারেন, তখন ব্লাড স্যাম্পল থেকে এটা করা সম্ভব হয় না। এটা এটা সায়েন্টিফিক কথা আরকি, বুঝছেন? এখন এটা কেন আমি বলতেছি? যেহেতু এই টোটাল পয়জনাস প্রসিডিউর টা মোর দ্যান 10 ইয়ার্স দরকার। আপনি আবার বুঝেন ব্যাপারটা। 10 ইয়ার্স ধরে আপনাকে দেওয়া লাগবে। হ্যাঁ? এবং 10 10 ইয়ার্স। বিভিন্ন সময় তাকে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়েছে। ঠিক না? ওই সময়ের ব্লাড স্যাম্পলের কোন একটা জায়গাতে, হ্যাঁ? কোন দিনও তারা প্রমাণই করতে পারে নাই। বলতে পারেন শেখ হাসিনা ছিল। হ্যাঁ, করে নাই কে? কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার ইমিডিয়েটলি যদি সে ব্লাড টেস্টটা করত ইমিডিয়েটলি তাদের সন্দেহ হইতো। ইট কুড বি ডান। আর সো ওইটা মানে আর্সেনিক পয়জনাস স্টিল করা সম্ভব। যতটুকু আমি জানি। কিন্তু আ ব্লাড স্যাম্পল থেকে যদি ড্রাগের মাধ্যমে কোন জিনিস করা হয় সেটা যদি এখন বের করে, আপনারা বুঝেন ব্যাপারটা। ধরেন এখন যদি সে বের করে, যদি আমি এটা খুবই জিনিসটা অন্যরকম হয়ে যায়। বাট যদি এখন যদি কোন এভিডেন্স বের করে যে ব্লাড টেস্ট করে ধরেন পয়জন পেয়েছে, রাইট? ওইটা বেসিক্যালি ইনজেক্ট করা হয়েছে কয়েক ঘন্টা আগে। আমার কথা কি বুঝতে পারছেন? জি, জি, জি। এখন আর হবে না। ওইটা হচ্ছে তার যে আগের যেই সময়কাল ছিল, বুঝছেন? হ্যাঁ? ওই সময়কালের টাইমলাইন এর মধ্যে থাকা লাগবে। আপনি যদি আজকে পান, ইট ডাজ মিন যে আপনাকে ১২ ঘন্টা বা ১৪ ঘন্টার মধ্যে ইনজেক্ট করা হয়েছে। বা 24 আওয়ার্স এর মধ্যে একটা টাইমলাইন পিরিয়ড থাকে, বুঝছেন? নট মোর দ্যান দ্যাট। সো ওইটা সম্ভব না। এখন যদি কোন কিছু বের করে যে এখন ফ্রেশ ব্লাড নিয়ে স্যাম্পল টেস্ট করছে, রাইট? দ্যাট ইস বিকজ হচ্ছে যে কিন্তু ওটা করতে পারত যখন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থাতে ছিল। তার বিভিন্ন সময় যে ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে সেটার উপরে। আরেকটা জিনিস হচ্ছে কি যে ডাক্তাররা সন্দেহ করতে পারে। যে তার মধ্যে যেমন ধরেন যখন লন্ডনে গেল তখন অলরেডি কিন্তু ওই যে টাইমলাইন যেটা আছে ব্লাড স্যাম্পল থেকে সেটা চলে গেছে। কিন্তু স্টিল ডক্টর যেটা করতে পারে সেটা হচ্ছে আগের যে ব্লাড স্যাম্পল গুলো আছে না? সেগুলো অনেক সময় রেস্টোর করে রেখে দেয় কিন্তু। ওই যে আপনার মানে অনেক সময় রেখে দেয় এভিডেন্স এর জন্য। যেহেতু উনি একজন সাবেক প্রধানমন্ত্রী রাখতে পারে। যে উনার পরবর্তীকালে এনালাইসিস করা লাগবে। ওই টেস্ট চাইলে এখনো চাইলে করে দেখতে পারে। যদি প্রপারলি প্রিজার্ভ করে যে আগের ব্লাড স্যাম্পল আগের এবং সেটার ডেট থাকা লাগবে যে এই ডেট, এই পারসন, এই সময় এতটুক মিলিগ্রাম, এত মিলিলিটার ব্লাড স্যাম্পল কালেক্ট করছে। সব ডেট থাকা লাগবে। কারণ ওইজন্য আপনি এখন যদি এখন কোন ধরনের স্যাম্পল এখন টেস্ট করতেছে, রাইট? দ্যাট ইস গোইং টু বি লাইক ইনজেক্টেড বিফোর লাইক 10 or 12 আওয়ার্স লেট আগে। ১০-১২ ঘন্টার মধ্যে ইনজেক্ট করে তারপরে টেস্ট করতেছে। বাংলাদেশে সব সম্ভব ভাই, বুঝছেন? মানে বুঝেন নাই কথাটা? কিন্তু জি, জি। জিনিসটা হচ্ছে যে এই ড্রাগটা পাওয়া এত সহজ না ভাই। আপনি চাইলেও পাবেন না। ইট ইস ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশে হয় না। এটা একটা না কয়েকটা ড্রাগ। একটাও হয় না। হয় না ভাই। ইফ এনিওনে ক্যান প্রুভ মি। শোনেন ভাই, আর আরিফ ভাই, তাহলে আমি আপনাকে হয় না একটা ভাই। একটা প্রশ্ন করি। আপনি বলেন। যেহেতু এই বিষয়ে আসলে বিশেষজ্ঞ, আপনি তো আমাকেও একটু হেল্প করতে পারবেন বিষয়টাতে। হ্যাঁ, তাও আমার জীবন থেকেই নেওয়া ভাইয়া। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম যে আমার হেপাটাইটিস বি হওয়ার পরে হেসপেরা একটা ওষুধ ওই সময় ২০০১ এ হ্যাঁ। রিচার্জ প্রোডাক্ট আমাকে খাওয়ানো হয়েছিল। ১ মাস আমাকে হসপিটাল থেকে কন্টিনিউ ফোন দিত 45 মিনিটস। ক্যামেরার সামনে থাকতাম আমি। আমার মুভমেন্ট দেখতো ওরা। আচ্ছা, আচ্ছা। এরপরে গিয়ে আপনার এই ওষুধ ৩ বছর চলল। কিন্তু এক গত ২ বছর আগ পর্যন্ত একটা সমস্যা, আমি ব্লাড টেস্ট দিলেই আমার ব্লাড টেস্টে অ্যালকোহলের মাত্রা পেত। আচ্ছা, আচ্ছা। কন্টিনিউ অ্যালকোহল ছিল এবং ডাক্তাররা খুব ফেড আপ ছিল আমার উপরে
যে আমাকে 2001 সালে বলা হয়েছিল অ্যালকোহল ছুঁতে পারবো না, এবং হুম, আমি ছুঁই নাই 2001-এর পরে কোনোদিন। এক ফোঁটা বিয়ারও কখনো আমি খাই নাই। হুম। কিন্তু ওরা আমার কন্টিনিউ ব্লাড টেস্টে পাইতো কি আমার অ্যালকোহল পাইতো। এইটা বেসিক্যালি বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরেন সাম অফ দ্যা ফুড কন্টেইনিং দ্যা অ্যালকোহল। ট্রেস অ্যামাউন্ট অফ অ্যালকোহল থাকে। যেটা হয়তোবা শরীরের মধ্যে থেকে যেতে পারে। যেমন ধরেন আপনি খাবার খাচ্ছেন না? ফর এক্সাম্পল লাইক সামটাইমস কোকের মধ্যে আমি লাইক 0.5% অ্যালকোহল যদি কোন জিনিসও খান, রাইট? যেটার মধ্যে 0.5% এবং আপনি যেহেতু আমি যতটুকু জানি আপনি প্যারিসে আছেন, ফ্রান্সে আছেন, রাইট? জি, জি। তো ফ্রান্সে হয় কি ধরেন বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এমন হতে পারে যেমন যারা আমেরিকাতেও বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ট্রেস অ্যামাউন্ট অফ অ্যালকোহল থাকতে পারে। হুম? তো সেইটা এমন হতে পারে যে আপনি একটা কোনো খাবার খাচ্ছেন, রেগুলার ড্রিংকস করতেছেন, নন অ্যালকোহলিক ড্রিংকস মনে হচ্ছে বাট দেয়ার ইস সাম এলিমেন্ট স্টিল দেয়ার। ওইটা আপনার ব্লাড স্ট্রিমে থাকতে পারে, বুঝছেন? ওইটা আপনার ফুডের মাধ্যমে আসতে পারে। ইভেন শুধুমাত্র তা না, there are some certain kind of drug আছে যেটা হচ্ছে আপনি যেমন ধরেন মারিওয়ানা আছে না? যেটাকে গাঁজা বলি আরকি, হ্যাঁ? তো জি, জি। মারিওয়ানা টেস্ট ইউরিনের মাধ্যমে করা যায় কিন্তু, বুঝছেন? There are certain food যেটা খেলে মারিওয়ানার যে উপাদান সেটা আপনার ব্লাড সার্কুলেশন এর মাধ্যমে ইউরিনে চলে যেতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? So there are certain food and drinks associated those are claimed to be non-alcoholic but still alcohol ইউস করা হয়। হুম? এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিভিন্ন ওষুধ আছে, বুঝছেন? যে ওষুধগুলোতে মানে আমি নিজে প্রতিদিন অ্যালকোহল ইউস করা হয়। বিকজ ওই অ্যালকোহল দরকার হয়। মানে ওটা হয়তোবা থাকে না। একটু হলেও মানে ট্রেস এমন থাকে ওটা ইটস নট গোইং টু মেক ইউ লাইক আপনাকে খারাপ বানাবে না, হ্যাঁ? মানে আপনার শারীরিক করবে না, ক্ষতি করবে না। কিন্তু এটা লাগে আরকি। মানে আপনি যখন ফর্মুলেশন করতে যাবেন, ইউ নিড ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালকোহল। ইথানল লাগে, মিথানল দরকার হয়। এটা খুব কমন একটা প্র্যাকটিস, বুঝছেন? সো ইট মাইট বি কামিং ফ্রম ফুড সোর্স অর ড্রিংক সোর্স এরকম হতে পারে। আপনার এই কথাটার সাথে একটা জিনিস মিল, পরবর্তীতে আমাকে ডাক্তার ৩ মাস কোকা কোলা খেতে বারণ করলো ১ম এ, টোটাল ফিজি ড্রিংকস। এবং আচ্ছা, সবচেয়ে মজার বিষয় কি, আমরা ফ্রান্সে কোকা কোলা খাই মানে আমরা আগে বোতলটা দেখি যে হালাল কি হারাম। আচ্ছা, আচ্ছা। হালাল ওঠে মানে টার্কিশ গুলো খাইতাম। পরে ৩ মাস পরে ডাক্তার দেখলো যে আমার ব্লাডে নাই, পরে আমারে আবার কোকা কোলা দিল সে। হ্যাঁ, হ্যাঁ। কোকা কোলা দিয়ে ১ সপ্তাহ পরে আবার টেস্ট করলো। পরে বলল যে তুমি কোন কোকা বা কোন ফিজি দুধগুলো ড্রিংকস খাওয়া খাবা না। তোমারই। ওইটাই এবং আরকি। ওইটাই হইছে। মানে কোকের মধ্যে ছিল আরকি অ্যালকোহল। ট্রেস অ্যামাউন্ট শুনেন, এটাই আপনাকে বললাম যে যখন বাহিরের বিশ্বের ট্রিটমেন্ট সিস্টেম এত ভালো, আপনি ট্রেস অ্যামাউন্ট জিনিসও যদি আপনার ব্লাডের মধ্যে থাকে, যেহেতু অ্যালকোহলটা ওরা কেন টার্গেট করছে? সিন্স ইউ হ্যাড লাইক লিভার সিরোসিস এবং আপনি অ্যান্টিভাইরাল ড্রাগ আপনি খাচ্ছিলেন, ঠিক আছে? সিরোসিস এর জন্য। তো ওরা এইজন্য অ্যালকোহলটা টেস্ট করে দেখতেছে যে এই লোকটা কোন কারণে যেহেতু আমার কাছে মনে হয় অ্যালকোহল অ্যাসোসিয়েটেড লিভার সিরোসিস হইতে পারে। আই এম নট সিউর বাট এরকম একটা চান্স থাকতে পারে। তো যদি সেটা এগেইন ফুডের মাধ্যমে হতে পারে, ড্রিংকস এর মাধ্যমে হতে পারে, যেকোনোভাবে হতে পারে। তো ওইজন্য ওরা টেস্ট করে দেখছে যে মানে ক্লিয়ার হওয়ার জন্য দিস পারসন স্টিল ড্রিংকিং দ্যা অ্যালকোহল। এবং যদি অ্যালকোহল যদি ড্রিংক না করে কোন খাবারের মধ্যে অ্যালকোহল আছে? কারণ আপনার জন্য অ্যালকোহল হচ্ছে আপনার জন্য কাইন্ড লাইক ডেথ সেন্টেন্স এর মতো। কারণ আপনার লিভার অলরেডি সিরোসিস, বুঝছেন? লিভারের মধ্যে একটা অ্যালকোহল ডিহাইড্রোজিনেস নামক একটা এনজাইম থাকে। বুঝছেন? ওই এনজাইমটা এই অ্যালকোহলকে মেটাবলাইজ করে বডি থেকে এক্সক্রিট করে দেয়। তো ওই এনজাইমটা লিভারের মধ্যেই থাকে। সো আপনি যতই ড্রিংকস করেন, যাই করেন, অ্যালকোহল যদি থাকে, ট্রেস এমন অ্যালকোহল থাকলে ওই লিভারে যে ওই আপনার মেটাবলিজমটা হচ্ছে। তার মানে লিভারের উপর একটা প্রেশার পড়তেছে এবং মানে যেহেতু আপনার সিরোসিস ছিল, ইটস ভেরি মাচ ডেট্রিমেন্টাল ফর ইউ। এইজন্য ডাক্তার টেস্ট করতো। আমি ফিল লাইক ওইটা এবং মানে কোকের মধ্যে থাকাটা অস্বাভাবিক কোনো কিছু না। ইট টেস্ট রিয়ালি গুড। হয়তোবা থাকতে পারে। নট বাট যেটাই থাকুক না কেন, ওইটা আপনার ব্রেইনকে অবশ্যই করবে না। আপনি ফিল করবেন না যে ড্রিংকস করতেছেন। বুঝছেন? ইটস জাস্ট লাইক এ নরমাল ট্রেস অ্যামাউন্ট অফ থিংস টেস্ট ভালো করার জন্য দিচ্ছি। বাট স্টিল ইউ ক্যান স্টিল গেট ইট ফ্রম ইউর ব্লাড। আমি আপনাকে ২ টা ছবি দেখাচ্ছি, এবং কেন দেখাচ্ছি আসলে আমি খালেদা জিয়ার বিষয়টা নিয়ে খুবই টেনশন, যে ওনাকে আসলে একটা লোককে পয়জনিং করে আসলে কি মারা হয়েছে নাকি এই জিনিসটার জন্য। তাই আমি আপনাকে ২ টা ইমেজ দেখাচ্ছি, যদি আপনি হয়তো বুঝবেন ইমেজগুলো দেখলেই, বা আমাদের অনেক যারা দেখছেন এখানে আমি জানি যে অনেক ডাক্তার, চিকিৎসক আজকে এই প্রোগ্রামটা দেখছে, আমাদের প্রোগ্রামটা অনেকেই মেসেজ করছেন আমাদেরকে যে ওনারা দেখছেন। উনারা দেখলে ভালো। এনিওয়ান হ্যাজ এ কোয়েশ্চেন লাইক আমি ফার্স্ট অফ অল আমি কিন্তু ডাক্তার না। কিন্তু আমি ক্যান্সার রিসার্চ করি, গবেষণা করি জি, নতুন জি, জি, ড্রাগ জি। এবং এটা প্রমাণিত। যারা ডাক্তাররা দেখছে তারা জানার কথা। জার্নাল অফ ভাস্কুলার ইন্টারভেনশন রেডিওলজি। সার্চ ইট। হুম। কদিন না পরে আমি পাবে আরকি। ঠিক আছে? আমি এই ছবিগুলো কেন দেখছি সেটা হচ্ছে যে আপনার সাথে আমার একটু কন্ট্রাডিক্টরি আছে। হ্যাঁ, বলেন প্লিজ। আপনার কিছু কথায় আমার একটু সন্দেহ হচ্ছে, এইজন্য আমি জিজ্ঞেস করছি, দেখাচ্ছি। আপনি ১ম ছবিটা দেখেন, এই যে দেখেন, একটা দাগ দেখতে পাচ্ছেন। এটা ব্রুসের মতো। এটা কাইন্ড অফ লাইক মনে হচ্ছে যে এখানে স্কিন ড্রাইনেস এরকম মনে হচ্ছে এবং চারপাশে একটা এটা ব্রুসের মতো আমার কাছে মনে হচ্ছে ব্রুসের মতো। আমার কাছে এটা বেসিক্যালি মনে হচ্ছে লুকস লাইক কাইন্ড অফ লাইক ধরেন
স্কিনের মধ্যে র্যাশের মতো হয় না, এটা র্যাশের মতো হইছে আরকি। এবং আরেকটা দেখেন এই যে এটাও হচ্ছে স্কিল ড্রাইনেস এবং র্যাশের মতো মনে হচ্ছে। এটা ডিজিজের কারণে হতে পারে। আপনার ওটাকে কি বলে? আমি ডাক্তার না, কিন্তু আমি যতটুকু আমার যেহেতু ফার্মাসিস্ট আমি, সেই হিসেবে বলতেছি। আমি বেসিক্যালি ক্যান্সার রিসার্চ করতেছি। সো আমি স্কিন ডিজিজ এর কোনো বিশেষজ্ঞ লোক না। হ্যাঁ? কিন্তু যতটুকু আমার নলেজ আছে মানে নরমাল নলেজ, সেই নলেজ থেকে আমি বলতে পারি, ইট লুকস লাইক এ স্কিন র‍্যাশ। হ্যাঁ? এটা হইতে পারে হ্যাঁ, ড্রাগের মাধ্যমে হতে পারে। যেমন ধরুন আপনি কোন একটা ড্রাগ নিছেন, এটার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। এটা হইতে পারে যে বাইরে থেকে কোন একটা অ্যান্টিজেন আপনাকে অ্যাটাক করছে। ফর এক্সাম্পল কোন একটা পোকা বা কোন কিছু। এটা হইতে পারে যে আপনার অ্যান্টিজেন আপনার নিঃশ্বাস দিয়ে যাচ্ছে। ইট ক্রিয়েটিং এ অটো মানে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে দিচ্ছে। ওই কারণে হয়তোবা একটা র‍্যাশের মতো হইছে পারে। এটা হইতে পারে। হুম, এই জিনিসটা কেন দেখালাম আপনাকে? এই সেম মানে আমি জাস্ট এখন আপনাকে দেখালাম হচ্ছে যে এই জায়গার এইটা, হুম, এই জায়গার এইটা। আপনাকে আমি এখন সরাসরিও দেখাতে পারি। এখানে এখনো যদি পরিষ্কার করে একটু দেখা যায় তাহলে এই দাগটা কিন্তু রয়েছে। দাগ আছে। হ্যাঁ, আমি প্রায় ৯ মাস, দীর্ঘ ৯ মাস ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত সারা শরীর, মুখ পর্যন্ত এইখানে পর্যন্ত হুম, প্রচন্ড টিকায় সারা শরীর ছিল। পৃথিবীর হেন কোনো মেডিসিন নেই যেটা আমার উপরে এপ্লাই করা এপ্লাই হয়নি। করা হয় নাই। কোনো ফাইন্ডিংস পায় নাই। লাস্ট পর্যন্ত আপনার এর ভিতরে আমার বিভিন্ন টেস্ট, স্কিনের বায়োপসি করানো হয়েছে কমপক্ষে ৫০ বার। হুম। 50 টাইমস মানে কোনো ইয়ে পাচ্ছে না। এমআরআই-ফেমারআই তো আছে যা করার মানে মেডিকেল টেস্টের কোনো বাকি ছিল না। এরপরে আমাকে কি করা হলো তারা, আমার যে মেডিসিন খাই কোলেস্টেরলের একটা মেডিসিন আছে। আপনি কি স্টাডিং ড্রাগ খান? কি হ্যাঁ, আমি ডায়াবেটিসের এবং কোলেস্টেরলের মেডিসিন খাই। মানে কোলেস্টেরল মানে আপনার কোলেস্টেরল যদি হাই থাকে আপনার স্টাডিন ড্রাগ দিবে। অ্যাটোরভাস্টাটিন, সিনভাস্টাটিন, হ্যাঁ, পিরিডোক্সাটিন এই টাইপের অ্যাটোবাস্টিন 20 প্লাস হ্যাঁ, আরেকটা ট্যাবলেট। স্টাডিন 20 দিছে আরকি। হ্যাঁ, বলেন। এই ২ টা ড্রাগ আমাকে ১ম এ বন্ধ করে দিল ওরা। টোটাল বন্ধ। বন্ধ করার ১৫ দিনের মাথায় আমার কোলেস্টেরল এত হাই যে মানে এটা হুম, আনবিলিভেবল। এই অবস্থায় তারা আমাকে ওষুধ দিল ২ মাসের একটা ওষুধ। আচ্ছা। ওইটা খাওয়ার সাথে মানে ৫-৭ দিনের মাথায় আমার এগুলো সব চলে যাওয়া শুরু করলো। ডিসপারেন্ট। মানে ইট কুড বি লাইক বেসিক্যালি শোনেন, সার্টেন ড্রাগ যেমন স্টাডিন ড্রাগ ইস ভেরি সেফ ড্রাগ। স্টাডিন গ্রুপের যে ড্রাগ গুলো আছে অনেকগুলো সেফ। কার্ডিওভাস্কুলার যাদের হাই কোলেস্টেরল থাকে অ্যা আ ওদের জন্য এটা ইউস করা হয়। এটা সেফ ড্রাগ। কিন্তু ইট ডাজন্ট মিন যে এটা প্রত্যেকের জন্য সেফ হবে। A certain group of people can show the some allergic reaction to certain drug. এমন এমন তো ড্রাগ আছে যেমন প্যারাসিটামল, রাইট? প্যারাসিটামল কিন্তু অনেক মানুষের জন্য অ্যানাফাইলেটিক শক যেটা সেটা ক্রিয়েট করতে পারে। মানে অ্যালার্জিক হইতে পারে কোন ড্রাগের উপরে, কোন ফুডের উপরে, যেকোনো কিছুর উপরে। Even though it could be like safe for 99.99% people, it could be like not safe for you. So statin ড্রাগ এমনও হইতে পারে যে আপনার মধ্যে আপনার ইমিউনো রেসপন্স ক্রিয়েট করতেছে। আপনার বি সেল, টি সেল অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে র‍্যাশ ক্রিয়েট করতেছে। ডক্টর চিন্তা করছে ওকে তাকে ড্রাগ বন্ধ করে দেখি যে কোনোভাবে এই ড্রাগটা তার উপরে কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন করতেছে কিনা। এবং ওইজন্যই বললাম যে যেহেতু আপনার ওরা খুব ভালো ডক্টর, ওরা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে এটা ড্রাগ থেকে আসতেছে কিনা। ওই জিনিসটাই আপনার আইডেন্টিফাই করে পরে যখন বন্ধ করে দিছে এবং অন্য ড্রাগ দিছে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, তখন ওটা হচ্ছে আপনাকে অ্যান্টিহিস্টামিন ড্রাগ যখন আপনাকে দিছে তখন ওটাকে হেল্প করছে। বডি ইমিউন সিস্টেমে কুল ডাউন করার জন্য যাতে করে নিজেকে নিজে অ্যাটাক না করে আরকি। যেটাকে অনেক সময় অটোইমিউনো ডিজিজ বা অটোইমিউন রেসপন্স বলে আরকি। এবং আপনাকে এই কথাগুলো যে জন্য বললাম এটার সাথে আমাদের বেগম জিয়ার একটা সংযোগ আছে বলে আমি মনে করি। না হইতে সেটা পারে। হচ্ছে যে শুনুন, এখানে ব্রুসেস যেটার কথা বললেন না? জি। একটা জিনিস বললেন, ব্রুসেস হচ্ছে যে ২ ধরনের হয়। মানে যদি আপনাকে আমি আঘাত করি, সেটা কিন্তু ডিফারেন্ট। আপনার ব্লাড কালো হয়ে ওরকম ইয়ে হয়ে যাবে, গোল হয়ে যাবে। রক্ত জমাট জি, বেঁধে যাবে। হুম? কিন্তু যখনই আপনার স্কিনে র‍্যাশ উঠবে সেটা ডিফারেন্ট। এটা ইজিলি আইডেন্টিফায়াবল। ও আরেকটা জিনিস যেটা আমি বললাম, মির্জা ফখরুল সাহেব বলছে তাকে ফিজিক্যাল মানে তাকে টর্চার করা হয়েছে। সে ব্যাখ্যা টর্চার করে করা হয়েছে। এই টর্চারটা যে করছে, এগেইন হোয়াট ইস দ্য এভিডেন্স ব্রো? মানে আমি বুঝি না। এই যে এত বড় রাজনীতিবিদ যারা বেসিক্যালি বাংলাদেশের ন্যাশনাল ফিগার, আপনি এভিডেন্স ছাড়া সায়েন্স এর কথা কিভাবে বলেন ভাই? উনাকে যদি টর্চার করা হয়, উনাকে যদি টর্চার করা হয়, আপনার ছবি কোথায় রে ভাই? হোয়াট ইস ইউর ফটো? এখন আপনি বলতে পারেন জেলের মধ্যে করছে, ছবি নাই। তো জেলের মধ্যে থেকে যখন সে বাড়িতে চলে আসলো, যখন বাংলাদেশ সে যদি বাড়িতে চলে আসলো, রাইট? সে নিজে ওই সময় ছবি তুলতে পারত এবং খালেদা জিয়া নিজে কোনদিন কোথাও কোন জায়গাতে কোন ডক্টরকে সে বলছে কিনা যে আমাকে মারছে? কোথাও বলছে কিনা? সে নিজে বলছে? বলে নাই কিন্তু। আমি এটলিস্ট শুনি নাই। যদি সেটা বলে থাকে তাহলে ডাক্তার তার শরীর দেখেই বুঝতে পারে উনাকে মারা হইছে। বুঝলেন না? ফিজিক্যাল টর্চার করা হইছে। হ্যাঁ? ফিজিক্যাল টর্চারের ব্রুসেস থাকবে, বিভিন্ন জায়গাতে দাগ থাকবে, সেটা রক্ত জমাট বেঁধে থাকবে। আর যেটা হচ্ছে আপনার গিয়ে ড্রাগ রিলেটেড যেটা হচ্ছে আপনার গিয়ে অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করে সেটা ডিফারেন্ট। মানে বুঝেন নাই? সেরকম সার্কেল ভাবে গোল হবে, কিছুটা রেডিশ টাইপের হবে, বুঝছেন? মানে
একটা রক্ত জমাট বেঁধে যাওয়া, মার খাওয়ার কারণে বা কালো হয়ে যাওয়া, আবার রেডিশ একটা ধারণা, এটা ডিফারেন্ট জিনিস। এটা ডাক্তার যারা আছে তারা ইজিলি আইডেন্টিফাই করতে পারে হুইচ ইজ কামিং ফ্রম দ্য ফিজিক্যাল টর্চার, হুইচ ইজ কামিং ফ্রম দ্য ড্রাগ রিয়াকশনের কারণে। বুঝলেন নাই? ড্রাগ রিয়াকশনের কাছে খুবই কমন জিনিস। বিকজ হচ্ছে কি যে সব ড্রাগ সবার জন্য মানে এমন না যে 100% সব ধরনের ড্রাগ আপনার শরীরে কোনো ধরনের সেফলি হবে। ইট ডাজন্ট মিন দ্যাট। আমার যে ওষুধ ভালো কাজ করতেছে সেটা আপনার শরীরের মধ্যে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করতেই পারে, এবং খুবই কমন। এই জন্য আমাদের আমেরিকাতে একটা সিরিজ অফ পেপার দেয় আমার কোনো অ্যালার্জি আছে কিনা, এই ড্রাগ অ্যালার্জি আছে কিনা আপনার মনে দেওয়ার কথা, আপনার আইডেন্টিফাই করা লাগে। হ্যাঁ, তো যদি ওনার শরীরে এরকম দাগ থাকে, হ্যাঁ, সেইটা আপনি যে দাগ দেখালেন এটা হচ্ছে মোস্ট লাইকলি অ্যান্টিজেন বাইরে থেকে আসছে। মোস্ট লাইক মানে অ্যান্টিজেন, কিন্তু অ্যান্টিজেন জিনিসটা একটু বুঝে আর কি, মানে বেশি সাইন্টিফিক কথা বলবো। অ্যান্টিজেন হচ্ছে আপনার যেই উপাদানটা শরীরের মধ্যে ঢুকে আপনার রক্তের ব্লাড সার্কুলেশন যখন যাবে, তখন বডির টি সেল বি সেল যারা আছে ওরা মনে করবে যে আমার শরীরের মধ্যে শত্রু ঢুকছে, তখন তার অ্যান্টিবডি ক্রিয়েট করবে এবং একটা ইমিউনো রেসপন্স ক্রিয়েট, এমন ইমিউনো রেসপন্স ক্রিয়েট করার কারণে তার সারা শরীরে অ্যালার্জি হতে পারে, কোনো একটা পার্টে অ্যালার্জি হতে পারে, মানে রেডিশ লাল ওই যে গোল যেটা অ্যালার্জিক রিয়াকশন ক্রিয়েট হতে পারে। সিভিয়ার কন্ডিশনে সে মারা যেতে পারে, সিভিয়ার কন্ডিশনে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি তাকে অ্যান্টি অ্যালার্জিক ওই ইমার্জেন্সি ভাবে তাকে যদি অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন যদি তাকে না দেওয়া হয় ইমিউনো রেসপন্সকে সাপ্রেস করার জন্য, বুঝছেন? সো ব্রুসেস মানে হচ্ছে যে মারার কারণে যে দাগ হয় সেইটা ভার্সেস অ্যালার্জিক রিয়াকশন, এটা এত সুন্দরভাবে সেপারেটেবল। মানে জনগণকে আপনি বলদ বানাতে পারবেন, কিন্তু ডাক্তারকে বলদ বানাতে পারবেন না। সো অ্যাগেইন আপনি যদি কোনো কিছু বলতে চান, ডাক্তার নিডস টু প্রুভ ইন্ডিপেন্ডেন্টলি দিস আপনার স্কার্স অর যে কোনো কিছু, এটা ডাক্তারের কাছ থেকে ডাক্তার বলবে যেটা বেসিক্যালি টর্চারের মাধ্যমে আসছে আর কোনটা অ্যালার্জির মাধ্যমে। যদি আপনি করতে না পারেন সব ভোগাস কথা বলে শুধুমাত্র আপনার, আমি মনে করি কি জানেন, মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই জনগণের কাছে মাপ চাওয়া উচিত কয়েকটা কারণে। মাপ চাওয়া হচ্ছে এই জন্য যে আমি জানি এখানে বেসিক্যালি দেখেন আমি পলিটিক্যাল কথা বলতেছি না, কারণ হচ্ছে সায়েন্স যখন আপনি বলবেন, যখন আপনি সায়েন্টিফিক্যালি একটা রং ভাই, এটা এতে পলিটিক্স না, সায়েন্স কিন্তু আপনাকে এভিডেন্স লাগবে, প্রুফ করা লাগবে, ইন্ডিপেন্ডেন্টলি প্রুফ করা লাগবে। আমি যদু মধু কদু বলে দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। আপনি বড় ডাক্তার হইতে পারেন, বড় আলোচক হইতে পারেন, আপনি যদি গবেষণার মধ্যে এখন না থাকেন, আপনার মেডিকেল সায়েন্সের যেই ল্যাঙ্গুয়েজ মানে আপনার যেই নলেজ ওটা একটা জায়গায় থেমে আছে, আপনাকে রেগুলার পড়তে হবে ভাই। কথাটা বুঝেন? আপনি পড়াশোনা না করেন, আপনি 20 বছর আগে ডাক্তারি পড়া শুরু করতেছেন, প্র্যাকটিস করতেছেন, আপনার ওইখানেই নলেজ শেষ। আপনার হয়তো প্র্যাকটিক্যাল নলেজ আছে, কিন্তু নতুন যে আবিষ্কার করা হলো সেই পড়াশোনা না করলে আপনি পারবেন না, নো ম্যাটার হাউ বিগ ইউ আর ডক্টর। ঠিক আছে? এখন যদি আপনার কোনো এভিডেন্স যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি ইউকেতে যে গেল সেইখান থেকে শুরু করে যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো ডক্টর কোনো এভিডেন্স যদি শো করতে না পারে, তারা ডেফিনেটলি এই জিনিসগুলো কোশ্চেন করছে। দেয়ার ইজ নো এভিডেন্স। যদি আপনি শো করতে না পারে, এই প্রত্যেকটা জিনিস বোগাস প্রোপাগান্ডা। একজন নেত্রী যে জীবন তার ক্লিনিক্যাল ডেথ, সে তার আত্মা কাইন্ড লাইক তাকে জোর করে পৃথিবীতে রেখে দিচ্ছে আর কি, যেটা আমি বুঝি সায়েন্টিফিক ওয়েতে। সেটা করার পর একটা মৃত্যু পথযাত্রীকে তাকে ভেবে বাঁচায় রাখে, তাকে জানার উপরে কষ্ট দেওয়া হচ্ছে। আমি ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, আই আন্ডারস্ট্যান্ড পলিটিক্স হিয়ার। হ্যাঁ, এখন এরা মিথ্যা প্রচার করে, নিজের দলের মানুষকে বিভ্রান্ত করতেছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী যারা আছে তাদের উপরে এক ধরনের আক্রোশ তৈরি করতেছে যে হ্যাঁ আমাদের নেত্রীকে মেরে ফেলতেছে, উইদাউট গিভিং এনি এভিডেন্স। দ্যার ইজ নো সিঙ্গেল এভিডেন্স এভার ক্যান দে ডিড, শো আপ করতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স দেখ, অ্যাগেইন আমি সেটা দেখবো। আমি না, আরো ভাই ব্রাদার অনেকেই আছে আমাদের, আমি দরকার হলে এমন হইতে পারে আমার এখানে বড় ডাক্তার আছে। আপনি যদি আমার ফেসবুক প্রোফাইলে কখনো যান, 2-3 বছর আগে ডক্টর ওই যে কয়েকদিন আগে করোনা ভাইরাসে, মানে গত 2 বছর আগে ডক্টর ক্যাথরিন নোবেল প্রাইজ পাইছিল। আমি রিসার্চ ল্যাব থেকে বেরোয় দেখে ক্যাথরিন দাঁড়ায় আছে, মাত্র অ্যানাউন্স হয়েছে নোবেল প্রাইজ পাইছে। ইনস্ট্যান্টে তার সাথে কথা বলতে ছবি আছে, সে আমার জড়ায় ধরে আমাদের ছবি, মানে এমনি সুন্দর করে একজনের ক্লোজলি ছবি তুলছি। এত মানে জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে হোয়াট কাইন্ড অফ রিসার্চ উই ডু ইন আওয়ার পেন মেডিসিন। এখন জিনিসটা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে ভাই যে এই জিনিসটা বেসিক্যালি ইটস ডান বাই physical torture, by poison, then give independent evidence and send me the evidence. I will talk with my boss. কর্নেল হার্বার্ট স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করা ডাক্তার আমার ল্যাবের মধ্যে আছে, যারা গবেষণা করে। আমি নিজে ওনাদের সাথে দেখাবো যে দেখেন তো এটা কি বলে, এটাকে আসলে এটা কি, মানে যদি তারা মনে করে। সো সিন্স দেয়ার ইজ নো এভিডেন্স, তাদের মাপ চাওয়া উচিত, মিথ্যা প্রচারের জন্য মাপ চাওয়া উচিত, তাদের নিজের দলের কর্মীদের উপরে, আওয়ামী লীগের উপরে মাপ চাওয়া উচিত। কারণ তাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে একটা মবের রাজত্ব সৃষ্টি করতেছে, যেখানে আওয়ামী লীগের বিএনপির মানুষজন তারা ধরে নেবে যে আমার নেত্রীকে মারছে আওয়ামী লীগের লোকজন। আপনি কথাটা বুঝতে পারছেন? বাংলাদেশকে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতেছে। দে শুড অ্যাপোলোগাইজ দ্য নেশন অফ বাংলাদেশ সেইং দ্য প্রোপাগান্ডা। যদি উইদাউট এভিডেন্স আপনি সায়েন্স নিয়ে কথা বলা মানে প্রমাণ দেওয়া লাগবে, এটা ইল্লু বিল্লুর কোনো জিনিস না, এটা সায়েন্স। ঠিক আছে?
না আরে ভাই, আমি আপনাকে ছবিগুলো যে জন্য দেখাইছিলাম, আমি কথাটা শেষ করি, তাইলে তো আপনি বুঝতে পারবেন। কারণ আমার কাছে খারাপ লেগেছে আপনি যখন বলেছেন যে হয়তো ব্রিটিশ ডাক্তাররা এখানে দেখে নাই। আমি কেন ছবি দেখালাম, এগুলো আমার শরীরে ছিল। ওরা যখন ফার্স্ট ব্লাড টেস্ট করার পরে তারা আমারে বললো যে আমি 6 মাসের ভিতরে এশিয়াতে গিয়েছিলাম কিনা। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি তো বাংলাদেশে গিয়েছিলাম। এরপরে তারা 9 মাসে 17 বার ব্লাড টেস্ট করলো আমার। 9 আচ্ছা। মান্থে 17 বার ব্লাড টেস্ট করছে। তার মানে তারা প্রথম সিমটমে তারা কিন্তু এই ব্লাড টেস্ট, এবং এই 17 বারে প্রতিবারই আমার লিভার সিরোসিস থেকে শুরু করে কত রকম সব ব্লাড টেস্ট। মানে এটা প্রায় এই রকম, এই যে আপনাকে দেখাচ্ছি এই পেজের মতন 28-29 পেজের ব্লাড টেস্ট হয়। শুনেন তাহলে ভাই, খালেদা জিয়ার কি হয় আসলে নাই? হচ্ছে শুনেন ওটাই বলি আপনাকে। ডাক্তাররা, আমি আরেকটা এক্সাম্পল দেই। বাংলাদেশের কয়েকদিন আগে বাংলাদেশের ওই কোন একটা মানুষ বারবার অসুস্থ হচ্ছিল। মানে কয়েকদিন ২-১ বছর আগের নিউজ। তো সে বারবার সিক হচ্ছিল। তারপরে তার বিভিন্ন খাবার, যে খাবার খায় না বুঝছেন? সেটা টেস্ট করছে। কোর্স করে দেখছে যে সে বাংলাদেশে একটা মসলা খায়। আমি এক্সাক্টলি ডেট মনে নাই। সেই মসলার মধ্যে মানে যেই এলিমেন্টটা থাকে সেটা ওর জন্য খারাপ। ওকে ওই মসলা খেতে বন্ধ করছে। শুনেন, এটা হচ্ছে ইউকের ডাক্তার, এটা হচ্ছে আমেরিকান ডাক্তার। আপনার ফুড, ড্রিংকস যেকোনো জায়গা থেকে তাদের শরীরের কোনো সিম্পটম, দাগ দেখে যদি সন্দেহ হয়, ইনস্ট্যান্টলি টেস্ট করা শুরু করে দিবে। দেয়ার ইজ নো সিঙ্গল এভিডেন্স। এই আপনার গিয়ে লন্ডনে তার এই ধরনের টেস্টের কোনো রিপোর্ট আছে যেটা বলবে যে শি ওয়াজ গেটিং ফিজিক্যাল টর্চার বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, পয়জন বাই বাংলাদেশ আমলি। There is no evidence. When you do not have any evidence, why you are saying the same thing again and again and making the whole country in a way যাতে করে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের মানুষজন যারা এখনো পর্যন্ত নেতাকর্মী যারা আছে, যারা লিটারালি হচ্ছে প্রত্যেকদিন মবের শিকার হচ্ছে, তাদেরকে আপনি খেপাই দিচ্ছেন কেন? আপনি খেপাই দেওয়ার মাধ্যমে কি অর্জন করতে চাচ্ছেন? উইদাউট এভিডেন্স প্রোপাগান্ডা রাজনীতি কারা করতেছে? তারা যদি এভিডেন্স দিতে পারে, লেট মি চেক। আমাকে যদি মনে হয় যে এভিডেন্স দিচ্ছেন, আপনি চেক করতে পারতেছেন না, দেয়ার আদার ডক্টর, আই ক্যান চেক উইথ দেম। কিন্তু আপনি এভিডেন্স দিতে পারতেছেন না। ডাক্তার আপনার শরীরের মধ্যে কোনো চিহ্নই দেখে নাই কখনো, সন্দেহ করার মতো। ভাই এটা তো সহজ না। বিএনপি তিললে তাল বানাইতে পারে, জামাত তিললে তাল বানাইতে পারে। আপনার মনে হয় এই যে ইলিয়াস, এই পিনাকি, এরা বসে আছে, এরা সব ট্রাই করছে। আপনি সায়েন্টিফিক যখন জিনিস কথা বলবেন ভাই, সেটার জন্য রিপোর্ট লাগবে, ডকুমেন্টেশন লাগবে। আপনার ডকুমেন্টেশন রিপোর্ট ছাড়া ইউ ক্যানট প্রুভ দ্যাট। এটা মনে করেন এটা ভোগাস রাজনীতি না। দ্যাটস আ সায়েন্স বিহাইন্ড দিস। বারবার কথা বল, সায়েন্স বিহাইন্ড দিস। দেয়ার ইজ নো সায়েন্টিফিক এভিডেন্স, সো এভরিওয়ান শুড অ্যাপোলোগাইজ, দ্য হোল কান্ট্রি। ধন্যবাদ আরিফ ভাই। আমি জানি আপনি এই সকাল সকাল আজকে আমার এই প্রোগ্রামে আসার জন্য, আপনার বাচ্চাকে দেখার জন্য বেবি সিটার নিয়োগ দিয়েছেন, এই অনেক কষ্ট করে আমাদের সাথে এসেছেন। এই মুহূর্তে প্রায় 25,000 দর্শক আমাদের এই ভিডিওটা দেখছে, এবং আজকের এই ভিডিওটা রেকর্ডিং ভিডিও আমি কালকে আবার চালিয়ে দিব ফেসবুকে, যারা দেখেন দেখতে পারবে। তো আরিফ ভাই, আমার একটা লাস্ট কোশ্চেন আছে আপনার কাছে, যদি আপনি একটু জবাব দেন, এরপরে আমরা আস্তে ধীরে প্রোগ্রামটা শেষ করে দিব। আমার লাস্ট যে কোশ্চেনটা আরিফ ভাই, সেটা হচ্ছে যে এখন আপনার সায়েন্টিফিক দিক থেকে, যে সায়েন্সের দিক থেকে যেটা বলা হচ্ছে যে খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে টর্চার করেছে, স্লো পয়জনিং, এই অভিযোগগুলো বৈজ্ঞানিকভাবে আসলে কতটা বিশ্বাসযোগ্য? এটা শুনেন, স্লো পয়জনিং হওয়ার না স্লো শুনেন, পয়জনিং হওয়ার সম্ভাবনা 0 থেকে 100 স্কেলটা কত হতে পারে? 0 থেকে আমি যদি বলি মানে স্লো পয়জনিং এর अगेन দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যদি ইভেন নিঃশ্বাস নেন, বুঝেন নাই? বাংলাদেশের বাতাসের লিড থেকে শুরু করে কার্বন মনোক্সাইড থেকে শুরু করে অনেক জিনিস ঘোরাঘুরি করতেছে। আপনি যদি বাংলাদেশের বাতাসে যদি কিছুক্ষণ বসে থাকেন, সারাদিন থাকেন, দিনে মনে হয় 8 না 10টা সিগারেট খাওয়ার, যদি শুধুমাত্র সিগারেট স্মোকিং নাও করেন, হ্যাঁ? ওইখান থেকে আপনার গিয়ে আপনার শরীরের মধ্যে এক্সপোজার আসতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? যে আপনি যে ওইটা একটা ওয়ে, যেটা ন্যাচারাল এক্সপোজার বলে পয়জনার, রাইট? আরেকটা হচ্ছে যে আপনাকে বাই ইন্টেনশনালি পয়জনড বাই সামওয়ান, পয়জন বাই সামওয়ান, এটার এভিডেন্স 0%। দ্যাটস ইট। তারও যদি মনে হয় যে ইয়েস আই এম রং, দেন কয়েকটা জিনিস করতে হবে। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু শো মি দ্য ব্লাড টেস্ট ডিউরিং দ্যাট টাইম। এখন ব্লাড টেস্টে তো হবে না, সেটার মাধ্যমে আপনার কয়েকটা এলিমেন্টের কথা বললাম, সেগুলো দিয়ে দেখাইতে হবে যে ব্লাডের মধ্যেই আপনার কার্সিনোজেনিক এজেন্ট কিংবা সিরোসিস ইনডিউসড যেই কেমিক্যাল আছে সেটা পাওয়া যেতে পারে। পাওয়া আছে।
আপনার যদি মনে হয় আর্সেনিক পয়জন হচ্ছে, স্টিল ইউ ক্যান ডু দ্য টেস্ট। নেইল হেয়ারের মধ্যে আছে, ডু দ্য টেস্ট। তার মানে হচ্ছে যে আপনি এটা করতে পারেন এখন, আর আগের যে এভিডেন্স আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স, ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট আপনি দেখাতে যদি পারেন, যেটা পারবেন না, কারণ পারলে এত দিনে 1 বছর উপর হয়ে গেছে না, বহুত আগে বেড়ে যেত, বুঝছেন? দেয়ার ইজ নো এভিডেন্স ফর দ্যাট। সো ইন্টেনশনালি ডান বাই সামন, মানে কারো মাধ্যমে, মানে বাংলাটা হচ্ছে কেউ ইচ্ছা করে করছে, মানে সেটা আমাদের নেত্রী হোক বা জেলের মধ্যে কেউ হোক, বুঝছেন? হ্যাঁ, এটা যে করছে সেটার চান্স আমি মনে করি টোটালি আনসাইন্টিফিক, মানে মেডিকেল সায়েন্সের বাইরে এবং বোগাস। এখন বলতে পারেন ন্যাচারালি আসতে পারে বিকজ আই হ্যাভ নো আইডিয়া। যদি আপনি তার সে কি ইনহেল করছে, বুঝেন নাই, সে কি অ্যালকোহল, আমি বলতেছি না যে খালেদা জিয়া অ্যালকোহল খেত, বাট দেয়ার ইজ এ ভেরি গুড নাম্বার অফ পিপল যে অ্যালকোহল ইনডিউস সিরোসিস হয়। আমি তাকে অ্যাগেইন বলতেছি, ওনাকে আমি মনে করি একজন মুরব্বী মানুষ এবং সে পৃথিবী থেকে চলে যাচ্ছে, আমি তাকে সম্মান করি। আমি জাস্ট বললাম যে এই ফ্যাক্টরগুলোর কারণে হতে পারে। সো আমি মনে করি না যে কেউ হিউম্যান ইটসেলফ যে নিজে ক্রিয়েট করছে এই জিনিসটা, মানে বাইরে থেকে ইনডিউস করে, এটা চান্স 0% বলে আমি মনে করি। ধন্যবাদ ভাইজান। এখানে দুই একটা কমেন্টস না পড়লেই নয়। শিওর। একজন কমেন্টস করেছেন, তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছুই গোপন রাখার সুযোগ নেই। আরেকজন ভাই কমেন্টস করেছেন, আপনার কথাগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা খুব বুঝতে পারছে, কিন্তু বাংলাদেশের কিছু বিশেষ বিজ্ঞানী আছে সেখানে আপনি ফ্রি, তাদের কাছে আপনি ফেল, এমন বিজ্ঞানী আছে। বাংলাদেশের বিজ্ঞানী যারা আছে না, শুনেন, বাংলাদেশের বিজ্ঞানীরা হচ্ছে যে বাংলাদেশের বিজ্ঞানী যারা আছে, বাংলাদেশের বিজ্ঞান চর্চা করার যে জায়গাটা, আমি বাংলাদেশের সায়েন্সের ছেলেপেলেদের খুব খারাপ বলতেছি না, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে বিজ্ঞান চর্চা করে, কিন্তু সায়েন্টিফিক, আপনি যে একজন সায়েন্টিস্ট বা আপনি যে আসলে গবেষণা করেন সেটার প্রমাণ করা যাবে দুইটা ওয়েতে। একটা হচ্ছে আপনার ল্যাবরেটরি রিসার্চ ল্যাব আছে, যেটা আপনি যেখানে আপনি কাজ করেন, আর একটা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেটার পাবলিকেশনের মাধ্যমে। এই পাবলিকেশন যে আপনি করতেছেন বিভিন্ন জার্নালে, সেখানে বিভিন্ন ধরনের জার্নাল আছে। যেমন আমার যে পাবলিকেশনটা হলো কয়েকদিন আগে, সেটা হলো যে আপনার গিয়ে আমেরিকান জার্নালে, আমেরিকান একটা মেডিকেল ডাক্তারের জার্নালে, কিন্তু এটা কিন্তু মনে করেন নরমাল, এবং জার্নাল অনেক ক্যাটাগরি আছে, বুঝছেন? ইন্ডিয়াতে অনেক ধরনের জার্নাল আছে, ইন্ডিয়ান জার্নাল বলি, এশিয়াতে বিভিন্ন ধরনের জার্নাল আছে, আপনার মিডল ইস্ট কিছু জার্নাল আছে, এগুলো জার্নালে পাবলিশ করার কোনো ব্যাপার না। আপনি একটা দিবেন না, 9 ছয় লিখে দিবেন, পাবলিশ করে দিব, বুঝছেন? সো একটা পিয়ার রিভিউ ভালো জার্নালে পাবলিকেশন হয়েছে কিনা সেটার উপর বেস করে সে বোঝা যাবে সে সায়েন্স বুঝে কিনা। এমন কয়েকদিন আগে আমি দেখতেছিলাম, মোমানি ম্যাম নাকি যেন ঢাকা ইউনিভার্সিটির যে প্রফেসর, টিচার আর কি, তো এক ভাই আমি দেখলাম সে করছে সাইটেশন, নাম্বার অফ সাইটেশন, তার কয়টা পেপার তার পাবলিশ হয়েছে। আপনি দেখেন তার গুগল স্কলার, GOOGLE, গুগল স্কলার দিয়ে আমার নাম সার্চ করবেন, গুগল স্কলার আরিফুল ইসলাম ইউপেন সার্চ দিলে আমি যেই পাবলিকেশন যে করছি সেগুলো সিরিজ অফ পাবলিকেশন পেয়ে যাবেন। এটার মধ্যে আমার নিউরো সায়েন্সের আছে, অ্যান্টি অ্যাডিকশন ড্রাগ নিয়ে আছে, অ্যালজাইমার ডিজিজ নিয়ে আছে, বাট আমার 2টা পাবলিকেশন ফার্স্ট অথর, এবং খুব ভালো জানার এসিএস, একটা হলো আমেরিকান কেমিক্যাল সোসাইটি ফার্মাকোলজি, খুব ভালো ফার্স্ট অথর আমি কুবার মেডিকেল থেকে করছি। আর এই বছর যেটা পাবলিশ করলাম এটা হচ্ছে 2টা ইনভেস্টিগেটিভ জার্নালিজম, মানে ইনভেস্টিগেশন ইন ল্যাব, ইনভেস্টিগেশনের উপরে বেস করে, বুঝছেন? সো ওই জিনিস যদি প্রুভ করতে না পারেন তাহলে বাংলাদেশের কোনো সায়েন্টিস্ট সে সায়েন্টিস্ট না, মুখ দিয়ে বলে দিচ্ছে সায়েন্টিস্ট, বুঝলেন ভাই? জি, অনেক চাইনিজ, আমি কারোকে ছোট করতেছি না ভাই, আমি আমেরিকাতে পড়াশোনা করি, আইভি লিগে আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, আমি কারো ছোট করতেছি না ভাই, অনেক পিএইচডি আছে ভাই, বুঝছেন? আমাকে যারা চিনে দেখলে জেনুইনলি শ্রদ্ধা দিয়ে কথা বলে, বিকজ দোজ পিপল নো হু আই এম। ঠিক আছে? ধন্যবাদ আরিফ ভাই। আপনি যেহেতু আপনার নাম্বারটা পাবলিক করতে মানা করেছেন, তাই আমি পাবলিক আপনার নাম্বার করলাম না। তবে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে যে 0088-018-70-861-467। আমি আবারও বলছি 0088-018-70-861-467। এই চ্যানেলের অনুষ্ঠানগুলো যারা দেখছেন বা যারা পরবর্তীতেও দেখবেন, কোনো সাংবাদিক বা কোনো বিশেষজ্ঞের যদি প্রয়োজন হয় যে ওনাকে আপনাদের টক শোতে বা লাইভ শোতে এনে প্রশ্ন করার জন্য, তারা আমাকে জাস্ট একটা মেসেজ করে দিতে পারেন, আমি ওনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে ফিক্সড করে দিতে পারবো, এই আশাটুকু রাখি। এবং আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে এসে আজকে সময় দেওয়ার জন্য। এবং প্রোগ্রামটি অনেকেই পছন্দ করেছেন, অনেকেই লিখছেন, অনেকেই পছন্দ করেছেন। অনেক ধন্যবাদ অময় পিয়াল ভাইকে, ধন্যবাদ পিয়াল ভাই। আমি হচ্ছে পিয়াল ভাইয়ের কথা একটু বলি, মানে হঠাৎ করে কেন আনলাম, পিয়াল ভাই হচ্ছে যে মানে 5 আগস্টের পরে
মানে আমি দেখতেছিলাম, দেখেন আমি কিন্তু সারা জীবন ধরে, আপনি বললেন না যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, আমি সারা জীবন ধরে বঙ্গবন্ধুকে ভালোবাসতাম, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে কোনোদিনও জড়িত ছিলাম না। দ্যার ইজ নো সিঙ্গেল এভিডেন্স এভার ক্যান শোস আমার কারোর সাথে ছবি আছে, কারোর সাথে ভিডিও আছে, কোনো আন্দোলনে গেছি না। আমি ছিলাম না ভাই, আমি পড়াশোনা করছি, নিজের মতো ছিলাম, বঙ্গবন্ধুকে ভালোবাসতাম। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক কিছুকে পছন্দ হইতে ভালোবাসতাম, অনেক কিছুর অপছন্দ হলে আমি তার সমালোচনা করতাম। 5ই আগস্টের পরে অমিপিয়াল ভাই আরো কয়েকজন তাদের এই টিমের লোকজন, তারা বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইন যে প্ল্যাটফর্মটা, যেটা খুবই দরকার ছিল, তারা করছে। এটা আমি আওয়ামী লীগের কথা কেন বলতেছি, আওয়ামী লীগের মানুষজনকে যেভাবে মারতেছিল প্রতিদিন, তখন আমার মনে হয়েছে যে এদের পক্ষে দাঁড়ানো উচিত। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি 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 প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন কারো না কারো মারতেছে, পিটাইতেছে, ধরতেছে। ইট ইজ নট অ্যাবাউট দ্য পলিটিক্স এনিমোর, ইট ইজ মাই হিউম্যানিটি। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে নির্যাতিত দল এই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের খুব সাধারণ কর্মী সমর্থকরা। একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব তাদের পক্ষ নেওয়া, এবং অমিপিয়াল ভাই এবং তার 2-1 জন বন্ধু-বান্ধব, সুরেন্দ্র দাস সহকারে, এরা হচ্ছে সুন্দর করে এই প্ল্যাটফর্ম দাঁড়ানোর জন্য আমি অমিপিয়াল ভাইকে অবশ্যই আমার মন থেকে তাকে করি, শ্রদ্ধা করি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেখেন এগেইন আমি এখানে আমি আমি কিন্তু বুঝছেন, মানে আমি বলব না আমি বিশাল বড় বিশেষজ্ঞ বিভিন্ন জায়গাতে। আমি স্পেসিফিক্যালি লিভার টক্সিসিটি, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার নিয়ে যদি আপনার সায়েন্টিফিক কোনো ইনফরমেশন যদি জানার দরকার হয়, আমি obviously I will be happy to help or like happy to find the information for you. কিন্তু আমাকে আমার এক্সপার্টাইজের বাইরে কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেনের অ্যান্সার যতটুকু জানি ততটুকুই দিব। যদি না জানি সেটা আমি দিব না। কারণ হচ্ছে আমি প্রোপাগান্ডা রাজনীতি বেশি বিশ্বাস করি। সায়েন্স ইজ নট প্রোপাগান্ডা। When you're talking about the science, you need the evidence. Thank you very much. রাশেদ ভাই, সরি সরি, একটা মিনিট, আপনি একটু সময় নিন, একটা মিনিট। এখানে আপনার এই আমাদের যে সাবেক বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আক্তার, উনি আবার একটা কথা বলেছিলেন যে ওই যে একটা প্যারেড হয়েছিল, সেই প্যারেডে খালেদা জিয়াকে এটা ভালো কথা বলছে উনি। আমি ওনার পুরো ভিডিওটাই দেখছি, বুঝছেন? উনি বলছিলেন যে কোল্ড এয়ার ওয়াজ গেটিং ইনসাইড হার লাংস। দেখেন, খালেদা জিয়ার কন্ডিশন কিন্তু অনেকদিন ধরে ক্রিটিক্যাল ছিল, কিন্তু এটা আমরা কিন্তু জানি, ঠিক না? এই জন্য তো ওনাকে বিভিন্ন জায়গায় নেওয়া হলো এবং প্রমাণিত হলো যে তার লাংস ইনফেকশন হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, লিভারে সিরোসিস হচ্ছে এবং কিডনি ফেলিয়ার হচ্ছে। 4টা অর্গান যদি একসাথে কাজ না করে, বুঝছেন, ইটস ভেরি ডিফিকাল্ট ফর এনিওয়ান টু সার্ভাইভ। তো ওই সময় তার জন্য যে কন্ডিশনটা দরকার ছিল সেটা হচ্ছে ওয়ার্ম রুম টেম্পারেচার। মানে রুম টেম্পারেচার মানে টেম্পারেচার মানে 25 to 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেটা থাকে, বুঝছেন, ওই টেম্পারেচার উপরে থাকা লাগবে, বুঝছেন, মানে গরম একটা তাপমাত্রা। দেখেছি যেগুলো আমার কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না, খুবই সুচিন্তিত মন্তব্য মনে হয় না। তো আব্দুল্লাহ আজমির এই বক্তব্যটা, আমান আজমির বক্তব্য শোনার পর আমার কাছে একটা জিনিস মনে হলো, সেটা হলো যে 2 দিন আগে যে আমি একটা বক্তব্য শুনেছিলাম, এরও একদিন আগে, সেটা দিয়েছিলেন রাওয়া ক্লাবের বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। উনি রাওয়া ক্লাবের সভাপতি এবং খুব পাওয়ারফুল লোক, উনি খুবই পাওয়ারফুল লোক। উনি ওনার একটা ভিডিও আমার চোখে পড়েছিল, আমি সেই ভিডিওটাতে দেখেছি। এবং আমি এটা কথা বলে রাখি, আমাদের এই যে জুলাইয়ের যে আন্দোলন, গত বছরের জুলাইয়ের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আব্দুল হক সাহেব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসাবে ওনার ভূমিকা অবশ্যই আমি মনে করবো প্রশংসনীয় ভূমিকা। কিন্তু এই আব্দুল হক সাহেব 2 দিন আগে একটা ভিডিওতে, একটা জায়গায়, একটা অনুষ্ঠানে উনি যা বললেন, তার যে ভিডিওটা আমি দেখেছি, এই ভিডিওর বক্তব্যটা না আমার কাছে তখনই ডাইজেস্ট হয়নি যে উনি আসলে এটা কী বলছেন। এত সিনিয়র, এত রেসপন্সিবল একজন সিটিজেন এই ধরনের কথা উনি কীভাবে বলেন? উনি কী বলেছেন আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারলে ভালো হতো, তো দেখানো না দেখালেও ক্ষতি হবে না, কারণ আমি ওনার বক্তব্যটা হু নোট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি যেটা বলেছেন শুনুন আপনারা। উনি বলেছেন যে ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, অতএব ভারতকেও আমরা শান্তিতে থাকতে দেব না। এই প্রসঙ্গে যে উনি বলেছেন যে আমাদের যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং তারপরে বলেছেন তারা আমাদের দেশকে দখল করতে চায়, আমরা কেন বসে থাকব? ডক্টর ইউনূস বলেছেন না 7 সিস্টার্সের কথা, যতক্ষণ পর্যন্ত না আমরা ওই 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, আলাদা 7টা রাষ্ট্র করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। মানে আপনারা একটা কথা ভাবুন, একটা জিনিস, যে উনি প্রথম বলছেন ভারত আমাদের দেশকে দখল করতে চায়। এটা যে চায় হতে পারে আমি জানি না, কিন্তু উনি কোথায় জানলেন?
ওনার যারা সূত্রটা কি, যদি ওনাকে কেউ প্রশ্ন করে যে ভারত যে আমাদের দেশটাকে বিচ্ছিন্ন করতে চায়, দখল করতে চায়, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? আমাদের অবসরপ্রাপ্ত কর্নেল সাহেব কি জবাব দেবেন, এটা জানার আমার খুব আগ্রহ। আপনি তো বলবেন ভারত কখনো বলেনি, তো বলে না বললে আপনি কোথায় পেলেন? ভারতের হয়ে অন্য কেউ কি বলেছে? না, তাও বলেনি। তাহলে কোথায় পেলেন? ভারতের হাব ভাব দেখে আপনি মনে হয়, হ্যাঁ হতে পারে আপনার হাব মনে হয়, আপনার যেমন মনে হয় অন্য অনেকে নাও মনে হতে পারে। যে আপনার কি মনে হয় সে কথা যখন আপনি পাবলিকলি বলবেন, সেটা কি রাষ্ট্র স্বীকার করবে? আমি জানতে চাই আব্দুল হক সাহেবের এই কথা কি আমাদের সরকার যারা আছেন, ইউনিট সরকার, তারা কি স্বীকার করেন? তারা কি তার সঙ্গে একমত পোষণ করেন? আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনিও কি আব্দুল হক সাহেবের সঙ্গে সুর মিলিয়ে বলবেন যে আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে চাই? ওনারা কি বলবেন যতক্ষণ পর্যন্ত 7টা আলাদা রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়? এই কথাটা কি আমাদের উপদেষ্টা বলবেন? যদি না বলেন তাহলে আব্দুল হককে বলতে দেওয়া হচ্ছে কেন? তাহলে কি আব্দুল হককে দিয়ে বলানো হচ্ছে? কে বলাচ্ছে? ডক্টর ইউনূস বলাচ্ছেন, তার সরকার বলাচ্ছেন, নাকি অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলাচ্ছেন? বিএনপি বলাচ্ছেন নাকি জামাত বলাচ্ছেন? কে বলাচ্ছেন এই কথাটা? আর বলালেই উনি যখন বলবেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হবে না কেন যে আপনি যে কথাটা বলছেন এটার উপর ভিত্তি করে তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও খারাপ হতে পারে? হতে পারে নাকি? শুনুন উনি আরও কি বলেছেন। উনি বলেছেন 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, মানে ওই 7টা সেভেন সিস্টার্সের যে 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, আর সেজন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না। আবার তারপর বলেছেন এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি। আপনি ওনার দম্ভটা দেখেন। উনি বলছেন যে সেভেন সিস্টার্সের লোকেরা আলাদা হওয়ার জন্য বসে আছে, আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না, মানে আমাদের সাহায্য করা উচিত। আপনি কী দিয়ে সাহায্য করবেন এবং কেন সাহায্য করবেন? এটা কি আপনার কাজ? প্রতিবেশী একটা রাষ্ট্র তার অন্য পাশের প্রতিবেশীকে বিচ্ছিন্ন করার জন্য, খণ্ড বিচ্ছিন্ন করার জন্য আপনি এখান থেকে লোক পাঠাবেন সেখানে? এটা কি পৃথিবীর কোনো রাষ্ট্র এটাকে মানবে? আচ্ছা, আমরা যদি এই কাজটা করি, এখন যদি তারা যদি আমাদের মতো করে এই কাজটা করা শুরু করে, তখন আপনি কী বলবেন? তারা করলে আধিপত্যবাদ, আর আমরা করলে সেটা কি?